তোর মতো 2 টাকার দোকানের কর্মচারী হয়ে হেসেছিস আমার মতো নাম করা ডাক্তারের মেয়েকে বউ বলতে? তোর সাহস তো কম না। থাপড়াইয়ে তোর সব দাঁত আমি ফেলে দিব। ছোট লোকের বাচ্চা, আমার তো ভেবেই অবাক লাগছে। তোর মতো একটা ছোট লোক আমাকে কিভাবে বউ বলে ডাকার সাহস করিস? তোকে দেখলেই আমার কেমন জানি বমি আসে। আরে, তোর সাথে আমি কেন, আমার বাড়ির কাজের মেয়েও তো যায় না, আর এসেছিস বউ বলতে ডাকতে। শালা কালো ভূত। রাত্রি উপরে কথাগুলো বলছে আর সুজনের গালে এই লোক পাথালিভাবে থাপড় দিয়েই চলেছে। সুজন রাত্রের এমন আচরণ দেখে যেন কাঠের পুতুল হয়ে গেছে। আর এমন অবাক হবারই তো কথা। কি বামরা, বুঝতেছেন না তো? আমি জানি এটা বোঝার কথাও না। তাই চলেন আপনাদের নিয়ে ওদের সেই সোনালি অতীত থেকে ঘুরে আসি, যেখানে ওদের হাজারো প্রেমের খুনসুটি লুকিয়ে আছে। তাহলে আপনারাও খুব সহজেই সবকিছু বুঝতে পারবেন। রাত্রি বসে আছে সুজনের ভাঙা টিনের ঘরে, পড়ে থাকা খাটের উপরে। রাত্রির সৌন্দর্য যেন সুজনের ভাঙা ঘরটা কারেন্টের আলো ছাড়াই ঝকঝক হয়ে আছে। বেচারারা টাকা খরচ করে কারেন্ট নিতে হবে না। দেখছেন সুন্দরী বউ থাকলে কত সুবিধা। এই যে মামারা, আপনারা আবার আমার কথা বিশ্বাস করিয়েন না, কেননা কালোই জগতের আলো। আর তাছাড়া কালো মেয়ে জাতের হলে সাদার থেকেও ভালো। যাক আসে সব কথা। এইদিকে সুজন বাইরে থেকে আস্তে করে কপাল জোড়া খুলে পা টিপে টিপে রুমে আসে। রাত্রে সেটা খুব ভালো করে অনুভব করতে পারে, কিন্তু সুজনকে সালাম করতে পারে না বলে রাত্রের মনের মাঝে স্বামীর পা ছুঁয়ে সালাম করার ইচ্ছাটা থেকেই যায়। আমি এক হতভাগী নারী, যে বিয়ের রাতে স্বামীর পা ধরে সালাম করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিয়েন প্লিজ। রাত্রের কথা শুনি সুজন রাত্রের কাছে এসে রাত্রের হাতে হাত রেখে নরম সুরে বলে, দেখো, আমি তোমার স্বামী, তোমার সব শখ আহ্লাদ পূরণ করাটাও আমার দায়িত্ব, তাই তুমি মন খারাপ করিও না। আমি তোমাকে আমার পা ধরে সালাম করার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি এত ভালো কেন? আমার মনটা চাচ্ছে আপনাকে 2 চোখ ভরে দেখি, কিন্তু নিয়তির কি খেলা, আমার দৃষ্টি শক্তিই নাই আপনাকে দেখার জন্য। আরে দূর, কি যে বলো না। আল্লাহ হয়তো তোমার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে, তবে তোমার মনের চোখের দৃষ্টি তো আছেই। সেটা দিয়েই না হয় আমাকে অনুভব করবে। আর এমনিতেই আমি এত কালো আর কুৎসিত, যেটা তুমি দেখলে আমাকে বিয়ে তো দূরেই থাকলো, কখনো কথাও বলতে না। আরে চুপ করো তো। তুমি হতে পারো এই দুনিয়ায় সব মানুষের কাছে কালো কুৎসিত ব্ল্যাক বয়, তবে তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর পুরুষ। জানো, উন্ডিজ ক্রিকেটার ড্যারেন সামির মা তাকে কি বলতো? কই, আমি তো জানি না কি বলতো। তবে সে যে কালো ছিল, যেটা আমি জানি। তা শুনি, তার মা তাকে কি বলতো? তার মা তাকে বলতো, বাবা ড্যারেন সামি, তুমি যে অসুন্দর সেটা নিয়ে কখনো মন খারাপ করিও না, কেননা তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর পুরুষ। পুরো 22 ক্যারেটের স্বর্ণের মতো খাঁটি ব্ল্যাক বয়। ওরে বাপরে, বউ আমার অনেক জানে দেখছি। আচ্ছা রাত্রি, তোমাকে আমি একটা ভাঙা বাড়িতে নিয়ে এসেছি, তাতে তোমার মন খারাপ হচ্ছে না? না, আমার একটুও মন খারাপ হচ্ছে না, কারণ আপনি যদি গাছতলা থেকে আল্লাহ দেওয়া সুখের নিয়ামত ধরতে পারেন, তাহলে আমি আপনার সাথে সেই কাজের ভাগিদার ভাঙা ঘরে থেকেই হতে পেরে নিজেকে ধন্য মনে করি। আর তাছাড়া এই অন্ধ মেয়েকে বিয়ে করে পরিবারের সবার মাথার বোঝা নামিয়েছেন, তাতেই তো আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আর আপনি বলছেন আমাকে ভাঙা ঘরে রেখেছেন বলে মন খারাপ করব? দেখো রাত্রি, একদম মন খারাপ করবে না কিন্তু। তোমাকে আমি যখন থেকে কালেমা পড়ে বিয়ে করছি, তখন থেকে আপন করে নিয়েছি। তুমি আমার জীবনের একটা অংশ হয়ে গেছো, তাই এমন কথা বলবে না। আর আমিও কথা দিচ্ছি, আমার জীবন দিয়ে হলেও তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে আনবই। সুজনের এমন কথা শুনি রাত্রি যেন হাসতে হাসতে শেষ। আর বেচারা সুজন তো রাত্রির এমন মুক্তঝরা হাসি দেখে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। কি যে বলে না, যেখানে আমার পরিবারের সবার এত এত টাকা থাকতে আমার চোখের চিকিৎসা করাই নাই, আর সেখানে আপনার নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, তাতেই বলছেন আমার চোখের চিকিৎসা করাবেন? এটা কি হাস্যকর হলো না? তুমি যেটা বলেছো সেটা হয়তো ঠিক,
তবে আমি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবই, কথা দিলাম। আচ্ছা, আমি না হয় সেই দিনটার অপেক্ষায় রইলাম। তবে একটা কথা, আমি চাই আপনি আমার চোখের আলো ফিরিয়ে আনার চেষ্টা বাদ দিন। কেননা আমি দৃষ্টিশক্তি ফিরে পেয়ে যদি আপনাকেই ভুলে যাই। আরে দূর, কি সব বলছো হ্যাঁ? আচ্ছা, অনেক কথা বললাম, এখন চলো দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের বিবাহিত জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে আসি। হুম, চলেন। আমারও সেই ছোট থেকে ইচ্ছে আমি আমার বরের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ব। ইস, এই মুহূর্তটাকে যদি আমি কাছে থেকে দেখে উপভোগ করতে পারতাম, হয়তো এই পৃথিবীতে আমার মতো খুশি কেউ হতো না। হয়েছে, এখন ওঠো, আমি তোমাকে উজু করে দিচ্ছি। তবে তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না, বলে দিলাম। না, আমি একটু দুষ্টুমি করলাম, শুধু মাঝে মাঝে একটু আপনাকে জ্বালাতন করুম। ফাজিল বউ একটা, সব সময় শুধু মাথার ভেতরে ফাজলামি কিলবিল কিলবিল করে, তাই না? সুজন কথাটা বলি রাত্রিকে ধরে খাট থেকে নামিয়ে ঘরের বাইরে নিয়ে আসে। রাত্রিকে একটা চুলের উপরে বসিয়ে রেখে সুজন টিউবওয়েল থেকে বালতি করে পানি এনে রাত্রিকে উজু করিয়ে দিয়ে নিজে উজু করিয়ে নেয়। রাত্রি সুজনের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। হয়তো বাইরের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, তবে মনের দৃষ্টিশক্তি তো আছেই, তাই না? এই যে ম্যাডাম, এমন করে আর আমার দিকে তাকিয়ে থাকতে হবে না, এখন চলেন গিয়ে নামাজ পড়ে নেই। সুজনের কথা শুনে রাত্রি যেন লজ্জায় লাল হয়ে পড়ে। রাত্রি এমনিতেই ফর্সা মানুষ, আরো লজ্জা পেয়েছে। তাহলে ভাবেন পরিস্থিতিটা কেমন দাঁড়িয়েছে। সুজন রাত্রিকে কোলে করে নিয়ে ঘরের মেঝেতে পাটি বিছিয়ে তার উপরে জায়নামাজ বিছিয়ে দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। তারপর রাত্রিকে বিছানায় নিয়ে বসিয়ে দিয়ে রাত্রির জন্য বাজার থেকে আনা একটা প্যাকেট নিয়ে এসে রাত্রির হাতে দেয়। এই যে আমার সুন্দরী বউ, এই প্যাকেটটা তোমার জন্য। আমি তোমাকে দামি কিছু উপহার দিতে পারলাম না, তবে আমি মনে করি এটাই দামি উপহার। আপনি আমাকে যেটা দিয়েছেন সেটাতেই অনেক খুশি। আমি মনে করি এই উপহারটা আমার কাছে সবচেয়ে দামি উপহার। আফসোস, এই দামি জিনিসটা দেখার মতো সৌভাগ্য আমার হলো না। রাত্রি কথাটা বলেই 2 চোখের পানি ছেড়ে দেয়। সুজন লক্ষ্য করে রাত্রির কান্না করতেছে, তাই রাত্রির চোখের পানি মুছে দিয়ে বলে, আরে পাগলি, কাঁদছো কেন? আজকে হলো আমাদের সুখের রাত। এই রাতে কোনো কান্নাকাটি হবে না, বুঝলে? আর এখানে তোমার জন্য আছে একটা কোরআন শরীফ, তাসবি, সুগন্ধি একটা বোরখা, আরো অনেক কিছু। আপনি আমার জন্য না কইলেন তেমন কিছু আনেননি, কিন্তু এখন তো দেখছি বাজারে আর কোনো জিনিস অবশিষ্ট নাই। আমি খুব খুশি এই সব কিছু একসাথে পেয়ে। আমি আপনার বউ হয়ে এসেছি। এখন আপনি আমাকে ঠিক যেইভাবে সাজিয়ে রাখবেন, আমি ঠিক সেইভাবে নিজেকে মানিয়ে নিব। রাত্রির কথা শুনে গর্বে সুজনের বুকটা ভরে যায়। সুজন রাত্রিকে বাহুডোরে জড়িয়ে ধরে একটু একটু করে আদর করতে শুরু করে। রাত্রি যেন সুজনের স্পর্শ পেয়ে কেঁপে পড়ছে। এই যেন এক অন্যরকম অনুভূতি, দুজনে হারিয়ে যায় সুখের এক অজানা রাজ্যে। সকালে রাত্রির আগে সুজনের ঘুম ভেঙে যায়। সুজন ঘুম থেকে উঠে দেখে তার পাশে যেন পূর্ণিমার চাঁদ শুয়ে আছে। কেননা দিনের আলোয় সুজনের ভাঙা ঘরের বেড়ার ফাঁক দিয়ে সে রাত্রির মুখের উপরে পড়েছে। সুজন রাত্রির কপালে একটা চুমু দিয়ে বাইরে আসে। কিছু সময় পরে আবার রুমে আসে। এই যে আমার সুন্দরী বউ, এখন উঠে পড়ো। সারা রাত অনেক ঘুমিয়েছো, এখন চলো গোসল করতে হবে। না, এত সকাল সকাল গোসল করলে ঠান্ডা লেগে যাবে তো। দেখছেন আমার সুন্দরী বউটা বলে কি? আরে বাবা, এখন গোসল না করলে জিনিসটা কেমন দেখায়, তাই না? চলো গোসল, উঠে পড়ো, গোসল করে নেবা। আপনার কথা অমান্য করার সাধ্য আমার নেই, তাই আপনি যেটা বলবেন সেটা তো আমাকে মানতেই হবে। চলেন তাহলে। এই তো আমার লক্ষ্মী বউয়ের মতো কথা। তারপর সুজন রাত্রিকে গোসলখানা নিয়ে গোসল করিয়ে দেয়, সাথে নিজেও গোসল করে নেয়। রাত্রিকে যখন নতুন কাপড় পরাতে যাবে তখন এ মা, আপনি আবার কাপড় পরাতেও পারেন? আমি তো ভাবিনি কখনো যে আমার বরটাও আমাকে কাপড় পরিয়ে দেবে। সুন্দরী বউকে পালতে হলে আরো কত কি করতে হবে, এটা তো কিছুই না। আপনি না অনেক ভালো। আপনি একদিনেই আমার মনটা কেড়ে নিয়েছেন। আমি আপনার কথা যতই শুনছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে মহারানী, অনেক কথা বলেছেন, এখন এখানে চুপটি করে বসে থাকেন। আমি তোমার জন্য
চিতই পিঠা তৈরি করি, কেননা আর কিছু রান্না করার জন্য নেই। যা ছিল তা আগেই খেয়ে ফেলেছি। আর আমি তো দোকানেই খাই, তার জন্য বাড়িতে রান্না করতে হয় না। এই জন্য তেমন রান্না করার জন্য হাঁড়ি পাতিলও নেই। এটা কোনো ব্যাপার না, আপনি আমাকে যা খাইয়ে রাখবেন আমি সেটাই খেয়ে থাকতে পারবো, বুঝেছেন? আমার শিক্ষিত সুন্দরী বউ এত সুন্দর করে গুছিয়ে একটা কথা বলেছে, আর আমি সেটা বুঝবো না? এটা কেমন কথা, তাই না? আপনারা কি ভাবতেছেন রাত্রে লেখাপড়া জানে না? আরে এটা ভুল, কারণ রাত্রি মেডিকেলের ছাত্রী। একটা অ্যাক্সিডেন্টে রাতে দুইটা চোখ নষ্ট হয়ে যায়। রাত্রের মানে শুধু বাবা ভাই আর ভাবি আছে। এমনিতেই রাত্রিকে ওর বাবা ছাড়া কেউ দেখতে পারতো না। তার উপরে রাত্রি যখন অন্ধ হয়ে যায় তখন কেউ তার চিকিৎসা করায় না, বরং 1 বছর পরে রাত্রিকে সুজনের সাথে বিয়ে দেয়। বুঝলেন সব কিছু, নাকি ভেজাল আছে? এই যে আমার সুন্দরী বউ, হা করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, কেমন? সুজনের কথা শুনে রাত্রি হাঁ করে, আর সুজন রাত্রির মুখে পিঠা দিলেই রাত্রি একটা কামড় দেয়। সাথে সাথে সুজন চিৎকার করে ওঠে। আউ! ইস, আমি না দেখে আপনার হাতে মনে হয় কামড় দিয়ে ফেলেছি পিঠা ভেবে। প্লিজ রাগ করিয়ে না, আসলে অন্ধ তো, তাই যেটাই পেয়েছি খাবার মনে করেছি। রাত্রে চোখে পানি দেখে সুজনের খুব খারাপ লাগে, কেননা সুজন ভাবতেই পারেনি এইটুকু ব্যথা পেয়েছে ভেবেই রাত্রে কান্না করে দিবে। রাত্রের এমন ভালোবাসা সুজন দেখে খুব খুশি হয়। রাত্রে চোখের পানি মুছে দিয়ে হাসি মাখা মুখে বলে, আরে আমার সুন্দরী বউ, আমি তো তোমার সাথে মজা করছিলাম, তাতেই তুমি এইভাবে কান্না করবে? আমি তো এমনটা ভেবেই দেখিনি। আপনি মজা করছিলেন আর আমার কষ্ট হচ্ছিল। আপনি জানেন না, স্বামী কখনো কষ্ট পেলে সেই সমান কষ্ট বউয়ের শরীরেও হয়। ওরে বাবা, এত কিছু আমি তো জানি না। আচ্ছা, এখন কথা না বলে চুপচাপ খেয়ে নাও। আচ্ছা, আপনি আমাকে খাইয়ে দিন আর আমি আপনাকে খাইয়ে দিই, কেমন? যদিও আমি ঠিকভাবে খাওয়াতে পারবো না, তবু আপনি একটু সাহায্য করলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি পিঠা ছেড়ে তোমার হাতে দিচ্ছি, কেমন? তাহলে তোমার মনের ইচ্ছেটাও অপূর্ণ থাকবে না। এভাবেই কথা বলতে বলতে ওরা খাবার খেয়ে শেষ করে। সুজন রাত্রিকে রুমে নিয়ে এসে খাটে শুয়ে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বলে, সোনা পাখি, তুমি ঘরের মাঝে শুয়ে শুয়ে ঘুমাও, কেমন? আমি বরং কাজে যাই, তোমার জন্য খাবার আনতে হবে। সুজনের কথা শুনে রাত্রির মন খারাপ হয়ে যায়, আর মন খারাপ করে নরম সুরে সুজনকে বলে, আপনি আমাকে এই বাড়িতে একা রেখে কাজে যাবেন? আমি ভয় পাবো না বুঝি? তা কখন আসবেন আবার? দেখো, আমি যদি তোমার সাথে বাড়িতে বসে থাকি তাহলে তো তোমার পেটে খাবার তুলে দিতে পারবো না। আর আমি তো দুপুরে তোমার জন্য খাবার নিয়ে আসবোই। আজকে আমাদের বিয়ের দ্বিতীয় দিন। এই দিনে সাধারণত শ্বশুর বাড়ির লোক এসে জামাই বউকে নিয়ে যায়। হিস, আমার জন্য সেইটা আপনার কপালে নেই। আমার বাবা ভাই আসবে না। আরে মন খারাপ করিও না, আমার ওইসব দরকার নেই। তুমি আমার পাশে থাকলেই হবে। আর বাবা সুস্থ থাকলে তোমাকেও এত কষ্ট পেতে হতো না। তাহলে তোমাকে চিকিৎসা করিয়ে ভালো একজন ডাক্তার বানাতেন। জানেন, আমি না মেডিকেল যখন পড়তাম তখন খুব ভালো ছাত্রী ছিলাম। সবাই আমাকে নিয়ে প্রশংসা করত। আমি নাকি একদিন অনেক বড় ডাক্তার হব। তুমি ডাক্তার হয়ে বের হতে কত বছর সময় লাগবে? বেশি না, আমার তো সব পরীক্ষা শেষ হয়েই গিয়েছে। ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম, রেজাল্টও খুব ভালো হয়েছে। শুধু এখন ইন্টারনেটটা করতে পারলেই আমি ডাক্তার হয়ে বেরোতাম। আল্লাহ আমার কপালে সেটা রাখেনি হয়তো, তাই এমনটা হলো। এমন করে বলো না, আমি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনবো, তখন তুমি আবার আগের মতো হয়ে যাবে। এখন লোকটির মতো শুয়ে থাকো। আচ্ছা, তার আগে আপনি আমার কপালে একটা চুমু দেন। কই, মাথাটা আমার কাছে আনে। ইস, আমার বরটার যেন কোনো ফাজিল মেয়ের নজর না লাগে। তুমি আসলেই পাগলি একটা। সুজন কথাটা বলি রাত্রির কপালে একটা চুমু দিয়ে দোকানে চলে যায়। দোকানে এসে দোকান খুলে সবকিছু ঝাড়ু দিয়ে গোছাতে শুরু করে। কিছু সময় পরেই দোকানের মালিক রফিক চলে আসে। কিরে সুজন, তুই কালকে বিয়ে করে আনলি আর আজকেই কাজে এসেছিস, ঘরে একা নতুন বউকে রেখে? চাচা, কি করব বলেন? আমি এমন একজন মানুষ যে কিনা বউকে সময় দিতে পারলাম না। ঘরে এক মুঠো চাল ডাল কিছুই নেই। কাজ না করে বউ নিয়ে পড়ে থাকলে তো আর পেটে খাবার পড়বে না। সেটা না হয় বুঝলাম, তাই বলে এইভাবে দোকানে আসবে? আচ্ছা, দুপুরে যাওয়ার সময় আমার থেকে টাকা নিয়ে হোটেল থেকে বৌমার জন্য খাবার কিনে নিয়ে যাস। ঠিক আছে চাচা।
এখন মন দিয়া কাজ কর, কেমন? এই করে মালগুলো ঠিকমতো নামিয়ে নে। আসলে দোকান অনেক কিপটে আর বদমেজাজি হলেও সুজনকে খুব ভালোবাসে, একদম ছেলের মতোই আদর করে। আর সুজনও বাবার মতোই শ্রদ্ধা করে। এদিকে রাত্রে শুয়ে শুয়ে মনের আনন্দে গুনগুন করে গান গাইতেছে। আমি সাজাবো তোমাকে বন্ধু মনে করে, সাথী হয়ে থেকো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে। ইস, ম্যাডামের গান শুনে আমি নিজেই তো মুগ্ধ হয়ে গেছি। আপনার আবার ক্রাশ টাশ খায়েন না কিন্তু। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। সুজন দোকানি থেকে টাকা নিয়ে হোটেলে চলে আসে। দেখে দেখে মুরগির বড় একটা রান আর কিছু টুকরো মাংস সাথে ভাত নিয়ে আসে। সুজন বাড়িতে এসে রুমের তালা খুলে দেখে রাত্রি সুন্দর করে ঘুমিয়ে আছে। সুজনের ঘরটা মনে হয় পূর্ণিমার আলোর মতো ভরে গেছে। এই যে মিস সুন্দরী বউ, আর কত ঘুমাবে? অনেক তো ঘুমালে, তাই না? ও, আপনি কখন আসলেন? আসলে আমি কখন ঘুমিয়ে গেছি সেটাই বলতে পারবো না, তবে আপনার ঘরে আমার খুব সুন্দর ঘুম হয়েছে। হয়েছে, আর বলতে হবে না। এখন চলো, তোমাকে ফ্রেশ করিয়ে আনি। খাবারটা খাইয়ে আমাকে আবার কাজে যেতে হবে। আবার আপনি কাজে যাবেন? তাহলে আমাকে আরও সময় একা থাকতে হবে। আর এমনিতেই অন্ধদের কাছে মানুষ থাকলেও যা, না থাকলেও তো তাই। বুঝি, বুঝতে তো আর পারি না কখন রাত হয় আর কখনো দিনের আলো জ্বলে ওঠে। তুমি না কেমন শুধু কেমন কেমন কথা বলো। চলো, তোমাকে ফ্রেশ করিয়ে আনি। রাত্রির কোনো কথা বলে না। সুজন রাত্রিকে নিয়ে ফ্রেশ করে এনে খাবার খাইয়ে দেওয়ার জন্য রাত্রির মুখের সামনে ধরতেই রাত্রি মুখ সরিয়ে নেয়, যেটা দেখে সুজন অনেকটাই অবাক হয়ে পড়ে। কি হলো, তোমার কাছে খাবারটা ভালো মনে হচ্ছে না বুঝি? না, ঠিক সেটা না। আপনি জানেন না, স্বামী না খেলে স্ত্রী খাবার খাওয়া নিষেধ। আগে আপনি খান, তারপরে আমি খাবো, না হলে আমি না খেয়েই থাকবো। হায় রে আমার পাগল বউ রে, আজকালকার দিনে এই নিয়ম কয়জনেই মানে। আচ্ছা নাও, আমি খেলাম, এখন তো তুমি খাও। হুম, এক লোকমা আপনি খাবেন আর এক লোকমা আমাকে দিবেন, তবে আমাকে সব খাইয়ে আপনি খেয়েছেন মিছে বলবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই থাকবে কেমন। এখন চুপচাপ খাবারটা খেয়ে শেষ করো। তারপর ওরা দুজনেই খাবার খেয়ে নেয়। রাত্রি একদিনেই সুজনকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। মনে হচ্ছে সুজন রাত্রির আরো আগে থেকেই চেনা। সুজন রাত্রিকে খাইয়ে দেয়। তুমি থাকো, আমি কিন্তু গেলাম। আচ্ছা যান, তবে সাবধানে দেখে শুনে কাজ করিলেন কেমন। তুমিও সাবধানে থাকিও কিন্তু। সুজন কথাটা বলি আবারও দোকানে চলে আসে। এভাবেই চলতে থাকে দিন। অনেক কষ্টের মাঝে দিয়ে দিন কাটতে থাকে রাত্রি আর সুজনের। একদিন সুজনকে রাত্রি বলে, আচ্ছা, এভাবে বাইরে থেকে খাবার আর কতদিন কিনে আনবেন বলেন? তার থেকে ভালো আপনি বাজারে গিয়ে হাঁড়ি পাতিল আরও যা যা লাগে সব কিছু কিনে আনেন। তুমি তো ঠিক কথাই বলেছো। আজকে আমি বেতনও পেয়েছি, আর আমি তো কি কি লাগে জানি না। তাই তুমি আমার সাথে চলো। আচ্ছা, আমাকে তাহলে ফ্রেশ করিয়ে আপনার পছন্দের বোরখাটা পরিয়ে দিন, আর পরে হিজাব পরিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। সুজন রাত্রিকে নিয়ে ফ্রেশ করিয়ে দেয়। রুমে এনে রাত্রিকে হালকা সাজিয়ে দেয় নিজের মতো করে। পরে বোরকা গায়ে দিয়ে মাথায় হিজাব পরিয়ে দেয়। হ্যাঁ, রাত্রিকে যেন কালো বোরখায় একদম কিউট লাগছে। তারপরে সুজন রাত্রিকে ধরে একটা রিক্সা ডেকে বাজারে নিয়ে আসে। রাত্রিকে একটা দোকানের সামনে দাঁড় করিয়ে, রাত্রি, তুমি এখানে একটু দাঁড়িয়ে থাকো, আমি টাকা উঠিয়ে আনি। এখান থেকে কোথাও যেও না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আইসেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাবো আর আসবো। সুজন কথাটা বলি সেখান থেকে চলে যায়। আর এদিকে রাত্রি দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। সবাই রাত্রিকে দেখছে। আর বাজারে দোকানের সামনে যদি একটা বোরকা পরা পরি দাঁড়িয়ে থাকে, তাহলে সবাই দেখবেই না কেন বলেন? অনেকেই আবার বাজে ইঙ্গিত করতে থাকে। ওই দোকানদার খুব ভালো মনের একজন মানুষ ছিলেন, তাই রাত্রিকে কাছে গিয়ে, মা, তুমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? সবাই তোমাকে বাজে নজরে তাকাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, আসলে আমার স্বামী একটু টাকা ওঠাতে গেছে, আর আমি তো চোখে দেখি না, তাই কেউ কিভাবে আমার দিকে তাকাচ্ছে সেটা দেখতেও পারি না। আমার আল্লাহ আমাকে দেখে শুনে রাখে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার স্বামী আসার আগ পর্যন্ত তুমি আমার দোকানের ভেতরে এসে বসো, কেমন? না চাচা,
উনি আমাকে বলেছেন কোথাও না যেতে। আর তাছাড়া আমাকে এখানে না পেয়ে উনি অনেকটা রাগ করবেন। আরে মা, কিছু হবে না, আমি তাকে বুঝিয়ে বলবো, তুমি আসো তো। তখন দোকানদার রাত্রিকে নিয়ে দোকানের ভিতরে বসতে দেয়। এর কিছু সময় পরে সুজন এসে রাত্রিকে কোথাও পায় না। সুজন চারপাশে ভালো করে খুঁজে দেখে কোথাও নেই। রাত্রিকে না পেয়ে সুজন মনে হয় কান্না করে দিবে। এদিকে দোকানদার বলতেছে রাত্রিকে, তোমার স্বামী তোমাকে খুব বেশি ভালোবাসে, তাই না মা? হুম, আমার থেকেও বেশি। আমাদের কিছুদিন হলো বিয়ে হয়েছে। আমি অন্ধ হওয়া সত্ত্বেও উনি সব সময় আমাকে অবহেলা না করে বরং বেশি ভালোবাসে। আমি ওনার মতো মানুষকে স্বামী হিসেবে পেয়ে ধন্য। সেটা তো তোমার স্বামীকে দেখেই বুঝেছি। তোমাকে এখানে না পেয়ে মনে হয় অস্থির হয়ে পড়েছে। কি বলছেন? উনি এসেছেন? তাহলে একটু তাকে ডাকেন না, আমাকে নিয়ে যাবে। দাঁড়াও, এই যে বাবা, তোমার বউ এইখানে বসে আছে। দোকানের কথা শুনে সুজন দৌড়ে সেখানে চলে আসে আর রাত্রিকে পেয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। স্বামী স্ত্রীর আমার পরিপূর্ণ ভালোবাসা দেখে দোকানি খুব খুশি। জানো, আমি তোমাকে না পেয়ে কত খুঁজেছি। আমার তো একটা মুহূর্তের জন্য মনে হচ্ছিল দেহ থেকে প্রাণ পাখিটাই চলে গেছে। কাঁদিয়েন না, আমি তো আছি আপনার কাছেই। আর আপনি ছাড়া কখনো কোথাও যাব না। তোমাকে যেতে দিলেও তো তুমি যাবে না। আমি তোমাকে সব সময় আমার বুকের মাঝারে লুকে রাখবো। আচ্ছা রাখেন, এখন যেটা করতে এসেছি সেটা করেন, কেমন? দোকানি ওদের কথা শুনে পাশ থেকে বলে ওঠে, যেটা শুনে সুজন অনেকটাই খুশি হয়ে দোকানিকে ধন্যবাদ জানায়। বাবা, কিছু মনে করিও না, মেয়েটাকে বখাটেরা বিরক্ত করছিল, তাই আমি এখানে এনে বসিয়েছি রেখেছিলাম। দোয়া করে তোমরা সারা জীবন যেন এভাবে সুখে সংসার করতে পারো। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই। তবু অনেক অনেক ধন্যবাদ। আর চাচা, আপনার এখানেই তো সব কিছু আছে। রাত্রি আমাদের যা লাগবে সেই সব এই দোকানেই আছে। তাহলে এখান থেকেই নিয়ে নাও, চাচারও ভালো হবে আর আমাদেরও কোথাও যেতে হবে না। তোমরা কি নেওয়ার কথা বলতেছো? আমি সেটার কিছু বুঝতেছি না, একটু খুলে বলবা তো বাবা? আসলে চাচা, আমরা হাঁড়ি পাতিল ও প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনতে এসেছি, সেটার কথাই বলছিলাম। আচ্ছা, তোমাদের যা যা লাগে সেটা বলো, আমি সুন্দর করে সব বের করে দিচ্ছি। তারপরে রাত্রি সবকিছু দোকানিকে বলে। ওদের পছন্দ মতো সবকিছু নিয়ে বাসায় চলে আসে। সুজন আসার সময় রাত্রের জন্য ফুচকা নিয়ে এসেছে, সেটাই রাত্রের মুখের সামনে ধরে। রাত্রি, দেখো তোমার জন্য আমি ফুচকা নিয়ে এসেছি, নাও খাও, অনেক মজা হবে। এই ফুচকাটা না আমার খুব প্রিয় ছিল, কিন্তু 1 বছরের উপরে হলো খাইনি। আপনি হয়তো আমার মনের কথাটা জানেন, তাই এসেছেন। আমি তোমার স্বামী আর তোমার মনের কথা জানবো না, এটা কি হয় বলো? আচ্ছা, এখন খেয়ে নাও। তারপর ওরা দুজন ফুচকা খেয়ে নেয়। এভাবে ওদের দিন কাটতে থাকে। আর রাত্রির চোখ অপারেশন করানোর জন্য সুজন টাকা জমাতে থাকে। কথায় আছে না, গরিবদের খেয়েই পরে দিন চলে না, তাহলে টাকা জমবে কি করে? সুজনেরও ঠিক তেমনই। ও চেষ্টা করে টাকা জমাতে, কিন্তু টাকা ওর জমতে চায় না। সুজন যে রাত্রিকে কথা দিয়েছে ওর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনবে। রাত্রি, আমি শুনেছি কালকে ওই হাসপাতালে একজন চোখের ডাক্তার আসবেন। উনি নাকি নামকরা ডাক্তার। আপনি কি শুরু করেছেন? হ্যাঁ, আমি বলছি না আমার দৃষ্টিশক্তির কোনো প্রয়োজন নেই। আমি এমনিতেই আপনার ভালোবাসা পেয়ে খুশি আছি। আমি তো আপনার চোখে দুনিয়ায় সব কিছু দেখতে পাই। দেখো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি কালকেই আমার সাথে যাবে, এটাই আমার শেষ কথা। সুজন কথাটা বলি রাত্রির কাছ থেকে চলে যায়। আর এদিকে রাত্রি বসে বসে ভাবতে থাকে। এই মানুষটা কি আমি বুঝি না, নিজের জন্য না ভেবে সব সময় আমাকে নিয়েই পড়ে থাকে। আমার ভালো মন্দ দেখাটাই যেন তার নিত্যদিনের কাজ। সে কেন বোঝে না আমি এমনিতেই ভালো আছি? চোখে দৃষ্টি পেয়ে যদি তাকে ভুলে যাই তাহলে কি হবে? রাত্রি আনমনা হয়ে উপরের কথাগুলো ভাবছে। এদিকে সুজন মাঠে গিয়ে দোকান মালিকের খেতে কাজ করে। মনটা একদম ভালো নেই। কেননা ওর নিজের জন্য না ভেবে সবসময় রাত্রির জন্যই ভাবে। আর রাত্রি সেই ভালোটা বুঝতেই চায় না। সুজন কাছ থেকে ফেরার পথে হঠাৎ দেখা হয় রাত্রির ভাইয়ের সাথে। রাত্রির ভাই কি কারণে যেন এখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। সুজনকে দেখেই গাড়ি থামিয়ে বলে, কিরে ছোট লোকের বাচ্চা, তুই আবার এখানে কি করিস? আর আমার সেই অন্ধ বোনটা কোথায়? বেয়াদব একটা, যদি বড় ভাই না হতো কানের গোড়ায় কষে দিতাম দুইটা।
আসলে ভাইয়া আমি একটা কাজে গেছিলাম ওই পাশেই, আর রাত্রি বাড়িতে আছে, চলেন আমাদের ছোট বাড়ি থেকে ঘুরে আসবেন। তোর মতো ফকিরের বাড়িতে যাব, তা আবার আমি? নো ওয়ে। আর তোর এই অন্ধ বউকে বলে দিস, ওকে ছাড়া আমরা অনেক ভালো আছি। রাহুল উপরে কথাটা বলেই গাড়ি নিয়ে চলে যায়। আর এদিকে সুজন গাড়িটার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবে, আল্লাহ এদের টাকা পয়সা ঠিকই দিছে, কিন্তু সঠিক পরিমাণে জ্ঞান বুদ্ধি দেয়নি। আরে এদের থেকে বাংলার হিরো আলমের জ্ঞান বুদ্ধিও তো বেশি আছে। নিজের আপন মায়ের পেটের বোনকেই কিভাবে অপমান করে! শালা সমন্বিত বড় ভাই নামের কলঙ্ক। আল্লাহ এদের হেদায়েত করুন। সুজন উপরে কথাটা ভেবেই দীর্ঘ একটা শ্বাস ছেড়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসেই দেখে রাত্রি মন খারাপ করে বসে আছে, যেটা দেখে সুজনের একটুও ভালো লাগে না। কেননা সুজন তো চায় রাত্রি যেন সবসময় হাসি খুশি থাকে। রাত্রির সুখেতেই যে ওর শত সুখ। কি গো সেনা বউ, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তুমি জানো না তোমাকে হাসলেই বেশি ভালো লাগে? মন খারাপ করে থাকলে আমার কলিজায় আগুন জ্বলে। কি করব, মন খারাপ না করে বলেন। আমি তখন অমন করে কথা বলেছি দেখে আপনি আমার মতো অন্ধের সাথে রাগ দেখিয়ে চলে গেলেন, আর আমার খবরও নিলেন না। রে, আমার বউটার বুঝি অনেক কষ্ট হয়েছে তাই না? আমি তো কাজ করার জন্য গেছিলাম, আর তুমি ডাক্তারের কাছে যেতে রাজি না বলেই আমার একটু রাগ হয়েছিল। কিন্তু আমি তো তোমার উপরে রাগ করে থাকতেই পারি না। এবার একটু হাসো। না, হাসবো না। কেন হাসবে না একটু শুনি? এই যে আপনি আমার হাসি খুশিটা দেখেন ঠিকই মন ভরে, অথচ আমি আপনার হাসি খুশি মুখটা শত ইচ্ছে থাকার পরেও দেখতে পাই না। এতে আমার কি খারাপ লাগে না বলেন? আমারও তো ইচ্ছে হয় আপনার চাঁদ মুখটা আমার সামনে আয়নার মতো থাকুক। আমি তো সেই ব্যবস্থাই করতেছি, তুমি আবার আগের মতো দেখতে পাবে। শুধু আমাকে একটু সময় দাও। না, আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি এমনিতেই ঠিক আছি। এখন আপনি একটু হাসেন, আপনাকেও হাসি খুশি না দেখলে আমার ভালো লাগে না। আরে আমি হাসলেই কি আর না হাসলেই কি বলো? তুমি তো দেখতেই পাও না। আহ, আপনি তো জানেন না, আল্লাহ হয়তো আমার চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিচ্ছে, কিন্তু অন্তরের দৃষ্টি শক্তি তো খুলেই দিচ্ছে। আমি না হয় সেটা দিয়ে আপনার হাসি খুশি মুখটা প্রাণ ভরে দেখব। রাত্রি, জানো আজকে তোমার বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। ভাইয়া কি বললো? আমার কথা জিজ্ঞেস করেছে, আমাকে নিতে আসবে বলেছে, তাই না? সুজন রাত্রির কথা শুনে কি বলবে ভেবে পায় না। এটাই হয়তো ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা। ভাই যতই অন্যায় করুক না, বোন কখনোই তাকে ভুলতে পারে না। সুজন একটু নরম সুরে বলে, আচ্ছা এখন ওইসব থাক কেমন। তারা হলো বড়লোক আর আমরা হলাম গরিব, তাদের সাথে তো আমাদের মেলে না। ভাইয়া আমাকে অন্ধ বলে নানান রকমের কথা বলেছে, তাই না? আরে কোনো ব্যাপার না, আপনি গরিব তো কি হয়েছে, আপনি আমার কাছে তো অনেক দামি। রাত্রির কথা শুনে সুজন খুশিতে রাত্রিকে জড়িয়ে ধরে। সুজন কখনো ভাবতেই পারেনি রাত্রি এত বড় ঘরের মেয়ে হয়ে ওকে এত সহজেই আপন করে নেবে। আসলেই আমরা যেমন একটু সমস্যা হয় দামি ফোনটা কম দামে কিনতে পারি, যদিও সেই ফোনটা নতুন কেনার সামর্থ্য আমাদের থাকে না, তেমন রাত্রি অন্ধ বলেই সুজনের মতো গরিব ছেলে ওকে বউ হিসাবে পেয়েছে। বলতেই হবে সুজনের কপালটা চান কপাল। ওরা আরও অনেক খুনসুটি করতে থাকে। এভাবেই দেখতে দেখতে রাতটা পেরিয়ে সকালে সূর্য মামা উদয় হয়। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায়। রাত্রি ঘুম থেকে উঠে বিছানায় হাত দিয়ে দেখে সুজন কোথাও নেই। এই যে মিস্টার স্বামী, আপনি কি আছেন এখানে নাকি কোথাও চলে গেছেন? রাত্রির কথা জবাব সুজন দেয় না, কারণ সুজন তো রুমও নেই, চলে গেছে সেই কখন দোকানের থেকে টাকা নিয়ে আনতে। এদিকে রাত্রি কোনো সারা শব্দ না পেয়ে বলে, মনে হয় রুমে নেই, কোথাও হয়তো চলে গেছে, আমি ঘুমিয়ে থাকার কারণে হয়তো ডাকেনি। রাত্রি একা একা বিছানা থেকে নামতেই ঠাস করে খাটের উপর থেকে মাটিতে পড়ে যায়। এদিকে রাত্রে মাটিতে পড়তেই সুজন এসে খপ করে ধরে ফেলে, কেননা সুজন তখন রুমে প্রবেশ করে। কে? কে? আচ্ছা তুমি একা একা বিছানা থেকে নামতে গেছো কেন? দেখলে আমি না আসলেই তো কিছু একটা হয়ে যেত। আসলে আমি আপনাকে ডেকে পাইনি তো, তাই ভাবলাম নিজে নিজে একটু হাঁটার চেষ্টা করি। আর আমার মতো অন্ধের সাথে নতুন করে কি আর হবে? রাত্রির এমন কথা শুনে সুজনের অনেকটাই রাগ হয়। রাগে মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। সুজন কষে একটা থাপড় রাত্রির গালে মারতে নিয়েও পারে না।
রাগে কটকট করতে করতে বলে। দেখো রাত্রি, আমি তোমাকে ভালোবাসি বলেই কিন্তু তোমার সব কথা আমি মেনে নেব না। তোমাকে আমি তো বোঝা মনে করি না। তাহলে তুমি নিজের অন্ধ বলে বোঝা কেন মনে করছো? হ্যাঁ হ্যাঁ, আপনি পচা, আমাকে না বুঝিয়ে এভাবে বকা দিলেন। আমি না হয় মনের ভুলে আপনি সহ্য করেন না সেই কথাটা বলেছি, তাই বলে এমন করবেন? আরে কি জ্বালা, তুমি কাঁদছো কেন? আচ্ছা হয়েছে, এখন চলো ফ্রেশ হবে, আর একটু পরেই হাসপাতালে যাব। দেখেন, হাসপাতালে না যাওয়াটাই কিন্তু ভালো। শুধু শুধু টাকাগুলো নষ্ট করার কোনো মানেই হয় না। তোমাকে সুস্থ করে তুলতে আমার জীবন দিতে হলেও আমি সেটাই দেব। তবুও তোমার চোখের দৃষ্টি আমি ফিরিয়ে আনবই। এখন কথা না বলে চলো, না হলে কানের গোড়ায় দেবো কিন্তু। সুজনের কথা শুনে রাত্রি একটু ভয় পেয়ে যায় আর সুজনের সাথে টিউবওয়েলে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। রাত্রিকে সুজন সুন্দর করে সাজিয়ে সাথে নিয়ে হাসপাতালে চলে আসে। আমরা হাসপাতালে চলে এসেছি, এখন চলো আমরা ওইখানে গিয়ে অপেক্ষা করি। যে সিরিয়াল আল্লাহ জানে আমাদের সিরিয়াল কখন হবে। হাসপাতালে তো ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। দিনে কত মানুষ অসুস্থ হয়ে এখানে আসে। ও, আমার তো মনেই ছিল না তুমি আবার হবু ডাক্তার, তাই এইসব তো তোমার জানাই আছে। আপনার মুখে আমি হবু ডাক্তার কথাটা শুনে ভালোই লাগে, তবে নিজেকে বড্ড অসহায় মনে হয় যখন ডাক্তার শব্দটা কানে আসে। আজ সব কিছু থেকেও আমি ডাক্তার হতে পারিনি। সুজন কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে একজন লোক এসে বলে যায়। কপাল ভালো থাকায় সিরিয়ালটা আগেই হয়েছে। তারপরে সুজন রাত্রিকে ধরে ডাক্তারের কেবিনে নিয়ে আসে। ডাক্তার অমিত রাত্রিকে চিনতে পারেনি বোরখা পরে থাকায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা মিস্টার সুজন, আপনার স্ত্রী চোখের সমস্যা। হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি একটু এই রিপোর্টগুলো আগে দেখেন, কারণ এর আগেও ডাক্তারকে দেখানো হয়েছিল। সুজনের হাত থেকে ফাইলটা নিয়ে অমিত দেখতে থাকে, পরে নিজের মতো আরও কিছু টেস্ট দেয়। সেই রিপোর্ট ডাক্তারের হাতে আসলে মিস্টার সুজন, আপনার স্ত্রীর চোখের যে কন্ডিশন সেটা অপারেশন করেও ভালো হবে না, কেননা দুটি চোখ একেবারেই ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার সাহেব, তাহলে রাত্রি কি আর কোনোদিনও এই দুনিয়ার আলো দেখতে পাবে না? ডাক্তার কিছু বলার আগেই পাশ থেকে রাত্রি বলে ওঠে। চলেন না, আমরা চলে যাই। উনি তো বললো আমার চোখ আর ভালো হবে না, আর আমি নিজেও জানি এই ধরনের অ্যাক্সিডেন্টের পর চোখ ভালো থাকে না। রাত্রি কণ্ঠ শুনে অমিত ধরতে পারে এটা তার চেনা কেউ, তাই সুজনকে বলে। মিস্টার সুজন, আপনি কিছু মনে না করলে আমি কি আপনার স্ত্রীর মুখটা দেখতে পারি? কেননা আপনার ওনার কণ্ঠ শুনে খুবই পরিচিত মনে হচ্ছে। সুজন কিছু বলার আগেই রাত্রি বলে। পরিচিত তো মনে হবেই, কারণ আপনি আমাকে আগে থেকেই চেনেন। আমি আপনার মেয়ের জামাই, রাহুলের ছোট বোন। কি? তুমি তাহলে সেই মেয়ে যাকে আমার মেয়ে ও মেয়ের জামাই একটা গরিব ছেলের সাথে বিয়ে দিছে? আমি সেই। আর শোনেন ডাক্তার সাহেব, আমার স্বামী গরিব হতে পারে, কিন্তু কখনো আমাকে না খাইয়ে রাখে না। আমার স্বামী আমার কাছে সবচেয়ে দামি, বুঝেছেন? আরে মা, তুমি রাগ করতেছো কেন? আমি তো এমনিতেই তোমাকে জিজ্ঞেস করলাম। আসলে তোমার বাবার অসুস্থ হয়ে পড়লে আমি দেখতে গিয়ে শুনি তোমার কথা। দেখুন ডাক্তার সাহেব, আমি চোখে দেখি না, তাই আপনার সাথে বেশি কথাও বলতে চাই না। আপনার যা বলার আমার স্বামীকেই বলেন। এই যে আমার পতিদেব, আমাকে বাইরে রেখে এসে আপনি ডাক্তারের থেকে যা শোনা শোনেন, তার কথা আমার শুনতে ইচ্ছে করছে না। রাত্রির কথা ধরে সুজন আর কিছু বলে না, রাত্রিকে বাইরে একটা বেঞ্চে বসিয়ে রেখে আসে। ডাক্তার সাহেব, কিছু মনে করবেন না, আসলে রাত্রির সাথে আমার পরিবার যেটা করেছে সেটা হয়তো শুনেছেন, তাহলে এমনটা করা স্বাভাবিক। সেটা আমি জানি। তবে রাত্রির সাথে যেটা করেছে সেটা আসলে তারা ঠিক করেনি। তারা চিকিৎসা করালে রাত্রি ওর দৃষ্টিশক্তি ফিরে পেত আর একজন পরিপূর্ণ ডাক্তার হতে পারত। আমি সেই জন্য চাই রাত্রি ওর চোখের দৃষ্টি ফিরে পাক, ওর জীবনের সব ইচ্ছেগুলো পূরণ হোক। দেখুন মিস্টার সুজন, এটা তো বললেই হবে না, তার জন্য অনেক টাকা লাগবে। তাও ভালো হবে কিনা সেটা কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, কত টাকা হলে আমি রাত্রি অপারেশনের ব্যবস্থা করতে পারবো শুনি? আমার যা আছে সব দিয়ে হলেও রাত্রিকে ভালো করবই। এখানে টাকা পয়সা তো লাগবেই, তবে এখন কিছু বলা যাবে না। আরও কিছুদিন পরে আমি রাত্রিকে পরীক্ষা করে বলতে পারবো। এই কয়েকদিন এই মেডিসিনগুলো ওকে খাওয়ান। আচ্ছা, আমি তাহলে সেটাই করি, আর প্রয়োজনীয় টাকা জোগাড় করতে থাকি, কেমন? আপনি বরং সেটাই করেন। আর এই যে আমার কার্ডটা রাখেন। রাত্রি আমার আত্মীয় মানুষ, তাই আমিও চাই রাত্রি আগের মতো হয়ে উঠুক। ধন্যবাদ স্যার, আমি তাহলে এখন আসি। সুজন কথাটা বলে সেখান থেকে চলে আসে বাইরে।
রাত্রির কাছে এসে বলে। রাত্রি, চলো, আমাদের কাজ হয়ে গেছে। আবার অন্য একদিন আসতে হবে, তোমার দৃষ্টি ভালো হবে, ডাক্তার বলেছে। কেন মিথ্যে আশ্বাস দিচ্ছেন? আমি জানি আমার চোখের দৃষ্টি অপারেশন করলে ভালো হবে না, যতক্ষণ না অন্য কারো চোখ থেকে চোখ নিয়ে আমার চোখে স্থানান্তর করা হবে। আরে ধুর, তুমি এমন একটা ভাবছো। ডাক্তার বলেছে তোমার চোখ ভালো হয়ে যাবে তো হবেই। আর ডাক্তার বলেছে তোমার চোখের কন্ডিশন ভালো আছে, যেটা তুমি জানো না। এখন কথা বলিও না তো। তারপরে রাত্রি আর কোনো কথা বলে না, সুজনের সাথে বাড়িতে চলে আসে। এদিকে রাত্রির বাবা এখন আগের থেকে ভালো হয়ে গেছে, ঠিক আগের মতোই কথাবার্তা, হাঁটাচলা সবকিছুই করতে পারে। বাবা রাহুল, তোরা আমার মেয়েটার সাথে কি করেছিস বলতো? আমি আজ কতদিন হলো চোখের দৃষ্টি হারানো মেয়েটাকে দেখি না। বাবা, আমরা তো রাত্রিকে বিয়ে দিয়ে দিছি, আর একদম চিন্তা করিও না। রাত্রি খুব সুখেই আছে। আমি ওকে সেদিনই তো দেখে আসলাম। না রে বাবা, আমার যে সেটা কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। আমার ধারণা আমার মেয়েটা একদম সুখে নেই। তুই কি জানিস রাত্রি এখন কোথায় আছে? আমার মনটা যে ওকে দেখার জন্য ছটফট করতেছে। রাহুল ওর বাপের কথা শুনে কি বলবে ভেবে পায় না। কিছু সময় চুপ থেকে ডাহা একটা মিথ্যা কথা বলার চিন্তা করে। আব্বা, ওরা এখন কোথায় থাকে সেটা তো আমি জানি না, কারণ বিয়ের দিন সুজন রাত্রিকে ওর সাথে নিয়ে গেছে, তো আর আমাদের সাথে যোগাযোগ করেনি। সবটাই আমার দোষ। আমি যদি এমন অসুখে না পড়তাম তাহলে আমার মেয়েটার সাথে এমনটা কখনোই হতো না। চিকিৎসা করালেই ঠিক হয়ে যেত। তুই আমার মা মরা মেয়েটার সাথে যা করেছিস সেটা কোনো ভাই তার বোনের সাথে করতে পারে না। তুই এর শাস্তি একদিন ঠিকই পাবি, দেখিস। আব্বা, আমি শান্ত হয়ে কথা বলছি দেখে ভেবো না আমি ভালো মানুষ। আমি কিন্তু অনেক খারাপ, তাই চুপ করে থাকো। একটা কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। রাহুলের কথা শুনে ওর বাবা তো পুরোই শক খেয়ে যায়, তাই মনের গোসাকে মনের কোণে লুকিয়ে রেখেই সেখান থেকে চলে যায়। এদিকে রাত্রিকে বিছানায় বসে আছে আর সুজন ওর জন্য রান্না করতেছে। সুজনের রান্না করা শেষ হলে রাত্রিকে খাইয়ে দোকানে চলে আসে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস শুনি? বেশি ভালো না চাচা। কেন রে বাপ, তোর আবার কি হলো? আমি তো তোকে একদম ফিট দেখছি, কোথাও কিছু হবার নমুনা দেখছি না। আরে চাচা, সমস্যা আমার না। সমস্যাটা হলো আমার বউয়ের। ওর চোখ অপারেশন করতে অনেক টাকা লাগবে। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? আবার সম্বল বলতে তো বাপের রেখে যাওয়া 3 শতকের বাড়ি, এটা ছাড়া তো কিছুই নেই। সেটা তো বটে, আসলে আমাদের মতো গরিবদের বড় কোনো রোগ হলে সেটা নিরাময় করার নিরাময় করার সাধ্য থাকে না। কেননা আমরা নুন আনতেই পান্তা ফুরায়, তাহলে টাকা কোথায় পাওয়া যাবে? তার চেয়ে ভালো তুই তোর বউয়ের চোখের পিছনে টাকা খরচ না করে সেটা ব্যাংকে রাখ, লাভ হবে। দূর, কি বলো? আমি গরিব বলে আমার বউয়ের চিকিৎসা করাবো না? ওকে সারা জীবন অন্ধ বানিয়ে রাখবো? তোমার এই যুক্তি আমার পছন্দ হলো না। আচ্ছা, এখন তাহলে আমি আসি, টাকা জোগাড় করতেই হবে। আচ্ছা যা, তবে বাড়ি যদি বিক্রি করিস তো আমাকে জানাস, তাহলে আমি হয়তো তোর বাড়িটা নিতে পারবো। আচ্ছা চাচা, ঠিক আছে, বাড়ি তো বিক্রি করতেই হবে। তাছাড়া যে কোনো পথ আমার কাছে খোলাই নেই। সুজন কথাটা বলেই সেখান থেকে চলে আসে বাড়িতে। ওর যেন কিছুতেই ভালো লাগছে না, ঠিকভাবে রাত্রির সাথেও কথা বলছে না। এভাবেই কেটে যায় 5টা দিন। একদিন রাতে ডাক্তার অমিত সুজনের সাথে দেখা করে। দেখো সুজন, তোমাকে আমার খুব ভালো মনে হয়েছে, তাই আমিও চাই তোমার সাহায্যে আসতে। আমি অনেক চেষ্টা করেছি রাত্রির জন্য চোখ জোগাড় করতে, কিন্তু আমি ওই মডেলের চোখ কোথাও পাইনি। এমনকি এক চোখ হলেই তো আর হবে না, সব কিছুর সাথে সব মিল থাকতে হবে। কি বলেন? আমি বাড়ি বিক্রি করে টাকা জোগাড় করতে চাইছিলাম, আর আপনি হতাশ করে দিচ্ছেন। আরে, এভাবে নিরাশ হলে চলবে না। পথ একটা খোলা আছে, আর সেটা হলো তুমি যদি কোথাও থেকে চোখ ম্যানেজ করতে পারো তাহলে হবে। আর টাকাও কম খরচ হবে, আনুমানিক 3 লাখের মতো। এত টাকা আমি কোথায় পাবো? আমার বাড়িটা বিক্রি করলে না হয় 2,50,000-এর মতো হবে। তাহলে আমি কি রাত্রির মনের আশা পূরণ করতে পারবো না? এভাবে ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত রাখো। আর আমি চেষ্টা করে দেখি, যদি মেলাতে পারি তাহলে তো হলোই। অমিতের কথা শুনে সজীব অনেক সময় ভেবে ডাক্তারকে উদ্দেশ্য করে বলে। আচ্ছা ডাক্তার, আমার চোখ যদি রাত্রির সাথে মেলে, তাহলে কি আমি ওকে চোখ দিতে পারবো? হুম, অবশ্যই দিতে পারবে।
তবে তুমি কি পাগল হয়ে গেছো যে রাত্রির জন্য নিজের চোখ দিতে চাচ্ছ? ডাক্তার সাহেব, যেদিন ওকে পবিত্র কলেমা পড়ে বিয়ে করেছি সেদিন থেকেই ওর সব দায় দায়িত্ব আমার হয়ে গেছে। তাহলে ওকে অন্ধ দেখে আমি কিভাবে থাকবো, যেখানে ওর খুশিতে আমার খুশি? রাত্রি হয়তো খুব ভাগ্যবতী যে তোমার মতো একটা ভালো মনের স্বামী পেয়েছে। সুজন, তুমি আগে ভাবো, তারপরেই সিদ্ধান্ত নিও। হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক না। ডাক্তার সাহেব, এত ভাবার কি আছে? আমি তো চাই রাত্রি ডাক্তার হোক, আর ডাক্তার হওয়ার পরে আমাকে চোখ লাগিয়ে দেবে, তাহলেই হবে। আপনি শুধু শুধু ভাবেন। সুজন কথাটা বলেই সেখান থেকে চলে আসে, আর এদিকে ডাক্তার সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে। এমন কি মানুষ আছে যে নিজের চোখে তার অন্ধ বউকে দিতে চায়? আল্লাহ, তুমি ওদের নেক মনোবাসনা পূরণ করে দিও। সুজন বাসায় এসে দেখে রাত্রি শুয়ে দরজার দিকে তাকিয়ে নিজে নিজেই বলতেছে, আমার বরটার মনে হয় কোনো কাণ্ডজ্ঞান নেই। ঘরে একটা বউ রেখে বাইরে গিয়ে থাকে, যেখানে তার বউ চোখে দেখে না। রাত্রির এমন কথাগুলো সুজন বাইরে থেকে ভিতরে ঢুকতে ঢুকতে বলে। তোমার স্বামীর কাণ্ডজ্ঞান ঠিকই আছে, তাই তো তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম, বুঝেছো? আপনি আইছেন? আমাকে রেখে কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, আমি বুঝি একা একা ভয় পাই না? ওলে বাবা, তুমি আবার ভয়ও পাও? আমি তো জানি ডাক্তাররা কখনো ভয় পায় না, কারণ তারা সবসময় কাটাছাটা নিয়েই পড়ে থাকে। আরে পুথু, ওইসব নিয়ে ভয় না। আমি তো ভয় পাই ভূতকে। যদি ভূত এসে আমাকে নিয়ে যায় তাহলে কি হবে? আরে না, আমার সুন্দরী বউকে ভূত নেবে না। সে জানে এই হতভাগার কাছে তো কোনো ধন সম্পত্তি নেই, শুধু এই বউটা ছাড়া। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? যদি আমি কখনো আপনার ভালোবাসার মর্যাদা রাখতে না পারি? ভালোবাসি কিনা তা জানি না, তবে ইহা আমি তোমাকে ছাড়া একটা সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে পারি না। তুমি আমার বেঁচে থাকার অক্সিজেন। রাত্রি সুজনকে জড়িয়ে ধরে মনের মাঝে জমে থাকা কথা বলতে থাকে আর খুনসুটি করতে থাকে। এদিকে চলে যায় আরও একদিন। সুজন দোকানদারের কাছে ওর বাড়িটা 2,80,000 টাকা বিক্রি করে দেয় আর টাকা নিয়ে ডাক্তারের কাছে চলে আসে। ডাক্তার সাহেব, আমি কি ভেতরে আসতে পারি? আসো। তা মিস্টার সুজন, ভাবনা চিন্তা করে কি সিদ্ধান্ত নিলে? কি আর ভাববো বলেন, আমি ঠিক করে নিছি আমার চোখ দুটো রাত্রিকে লাগিয়ে দিন। আর হ্যাঁ, আমি যে চোখ দিছি সেটা যেন রাত্রি কেন কেউ যেন জানতে না পারে। এটা শুধু আমার আর আপনার মাঝেই থাকবে। দেখো সুজন, এটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। তুমি নিজে অন্ধ হয়ে বউকে ভালো করতে চাও। ডাক্তার সাহেব, আমি আমার মতো কেউ না, আর আমিও অন্য কারো মতো না। এখন কথা হলো, আমি 2,80,000 টাকায় জোগাড় করতে পেরেছি। সেটা আমার শেষ সম্বল, বাড়িটা বিক্রি করে। এটার মধ্যেই সব ঠিক করে দিয়েন। আমি তোমাকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। তাকে আল্লাহ কোনো মাটি দিয়ে বানাইছে, হ্যাঁ? এখন এই সব ভাবা বাদ দিন, আর কি করতে হবে সেটা করেন প্লিজ। এটা আমার একটা অনুরোধ আপনার কাছে। সুজনের কথা শুনে ডাক্তার আর কিছু না বলে সুজনকে নিয়ে সব ধরনের টেস্ট করিয়ে রিপোর্ট দেখে সব কিছুই ঠিক করে আসে এবং 2 দিন পরে রাত্রি চোখ অপারেশন করবে বলে ডেট ঠিক করে। সুজন, তুমি তাহলে বাড়িতে গিয়ে এই দিন আরামে রাত্রিকে দেখো। পরে তো রাত্রি তোমাকে দেখবে, তুমি শুধু অন্ধকার খুঁজবে। ডাক্তার সাহেব, আপনিও মজা নিলেন। আচ্ছা যাই হোক, আমি তাহলে আসি, কেমন? সাবধানে যেও। আর রাত্রিকে যেভাবেই হোক ম্যানেজ করিও যে তুমি অপারেশনের সময় থাকতে পারবে না, একটা জরুরি কাজে বাইরে যাবে। ঠিক আছে, এটা তো করতে হবে, না হলে পাগড়িটা অপারেশন করাতে রাজি হবে না একটুও। সেটা আমি ভালো করেই জানি। কথাটা বলেই সুজন বাড়িতে চলে আসে। সুজনের মনটা আজকে সেই খুশি, কারণ আর মাত্র 2 দিন পরেই রাত্রি ওকে দেখতে পারবে। সুজন খুশি মনে রাত্রির কাছে এসে বলে, এই যে সুন্দরী বউ, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে, যেটা শুনলে তুমি সেই খুশি হবে। তাই নাকি? আপনি আমার জন্য বাইরে থেকে সদাই না এনে খুশি সংবাদ নিয়ে এসেছেন। তা শুনি, কি সেই খুশি সংবাদ? তুমি আবার দেখতে পাবে। সেটা আপনি সেই বাসর রাত থেকেই বলে আসছেন। আমি সব কিছুই ফের আগের মতো করে দিতে পারবো। আরে সত্যি, তুমি সবকিছু দেখতে পারবে, কারণ তোমার চোখের অপারেশন হবে 2 দিন পরে। আর একজন দিলওয়ালা মানুষের চোখ পাওয়া গেছে তোমার জন্য। সুজনের কথা শুনে রাত্রি তো সেই খুশি, কিন্তু সুজন টাকা জোগাড় করলো কিভাবে সেটা ভেবে মন খারাপ হয়, তাই জিজ্ঞেস করে। আপনি আমার জন্য চোখ ব্যবস্থা করেছেন, সেটা অত্যন্ত ভালো কথা। কিন্তু এখন কথা হলো, আপনি এতগুলো টাকা কোথায় পেলেন? আরে টাকা আছে না, এই দুনিয়ায় কি টাকার অভাব নাকি? আমি একভাবে তোমার চোখ অপারেশন করার জন্য জোগাড় করেছি। আমি সেই খুশি, তুমি আমাকে দেখতে পাবে। আপনি কিভাবে টাকা জোগাড় করলেন বললেন না তো? আচ্ছা রাত্রি,
তোমার চোখের দৃষ্টি ফিরে আসলে তুমি আমার মতো কালো চামড়ার মানুষটাকে ভুলে যাবে না তো? ভালোই, এই জীবন চলে যেতে পারে, কিন্তু আমি আপনাকে কখনো ভুলবো না। এখন বলেন টাকা কোথায় পেয়েছেন, না হলে আমি অপারেশন করাবো না। দেখো, আমি তো দিন এনে দিন খাই, টাকা পয়সা পুঁজিপাটি কোনোটাই আমার কাছে নেই, শুধুমাত্র এই বাড়িটা ছাড়া। তাই তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে আনার জন্য সেটাই বিক্রি করে দিছি। সুজনের কথা শুনে রাত্রিতে অনেক রাগ উঠে যায়, নিজেকে শান্ত রেখে বলে, আপনি যে বাড়ি বিক্রি করেছেন, তাহলে আমরা থাকবো কোথায়? হ্যাঁ, আপনার মাথার আসলেই কোনো বুদ্ধি নাই। আমার মাথায় বুদ্ধি থাকতে হবে না, এখন খেয়ে ঘুমিয়ে পড়ো, 2 দিন পরে তোমার অপারেশন হবে, বুঝলে? সুজনের সাথে রাগ করে রাত্রি আর কোনোই কথা বলে না। সুজনও রাত্রিকে তেমন কিছুই বলে না, কারণ সুজন জানে রাত্রি একটু অভিমান করেছে। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে অপারেশনের দিন চলে আসে। সকালে সুজন রাত্রিকে খুব সুন্দর করে গোছল করিয়ে মনের মতো করে সাজিয়ে দু চোখ ভরে দেখে নেয়, কেননা আজকের পরে সাত মুখটা আর দেখতে পাবে না। রাত্রির হাসি খুশি মুখটা দেখে সুজনের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সুজনের চোখের পানি রাত্রির হাতে পড়লে, আচ্ছা, আপনি কান্না করতেছেন কেন? আপনার তো আজকে আনন্দের দিন, আপনার মনের আশা পূরণ হতে চলেছে। আরে পাগলি, এই জন্যই তো খুশিতে চোখে পানি এসেছে। রাত্রি, আমি কিন্তু আজকে তোমার অপারেশনের ওখানে থাকতে পারবো না। কি বললেন? আমার অপারেশন হবে আর আপনি থাকবেন না? এটা কেমন কথা? আসলে আমাকে চাচা একটা কাজের জন্য দূরে পাঠাবে, সামনেই 2 দিন পরেই চলে আসবো। আর অমিত স্যারকে বলেছি, উনি সব ব্যবস্থা করে দেবেন। আপনি যেখানে যাচ্ছেন যান, আমি অপারেশন করাবো না। আমি চোখে দেখি না, এটাই ভালো। আপনি কোথাও থাকবেন সেটা দেখতে পাবো না, আর অপারেশন করলে তো দেখতে পাবো, তাই আমার ভালো লাগবে না। প্লিজ লক্ষ্মীটি, একটু বুঝতে চেষ্টা করো। আমি তো তোমার ভালোর জন্য এইসব করতেছি, তাই না? আর আমি তো 2 দিন পরেই তোমার কাছে চলে আসবোই। এবার তো হাসো। শুধুমাত্র আপনার খুশির জন্যই আমি রাজি হলাম, না হলে কোনোদিন হতাম না। এই তো আমার লক্ষ্মী বউ। আচ্ছা, এখন তাহলে চলো, তোমাকে হাসপাতালে রেখে আমি সেখানে চলে যাব। রাত্রি আর সুজনের কথার জবাবে কিছুই বলে না। ওরা দুজনে একটা রিক্সা নিয়ে চলে আসে হাসপাতালে। সুজন রাত্রিকে বাইরে বসিয়ে রেখে সোজা ডাক্তার অমিতের কেবিনে প্রবেশ করে। সুজন, তুমি রাত্রিকে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি রাত্রিকে বুঝিয়ে রাজি করেছি, তবে ও যেন মনের ভুলেও এই ব্যাপারটা জানতে না পারে, তাহলে কিন্তু আমার খবর করে ছাড়বে। আচ্ছা, কথা দিলাম কাকপক্ষীও জানবে না। তবে সুজন, আমি তোমার জন্য একটা চোখের ব্যবস্থা করেছি, যেটা দিয়ে তুমি অতি কাছের জিনিস দেখতে পাবে। বলতে পারো আবসা আবসা সব কিছু। এটা হলে তো ভালোই হবে। আমি তবুও ভাঙা আয়নায় চেহারা দেখার মতো আমার সুন্দরী বউয়ের চাঁদ মুখটা দেখতে পারবো। আচ্ছা, তুমি তাহলে রাত্রির সাথে কথা বলে আমার সাথে চলে আসো, আর নার্স রাত্রিকে নিয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে গেলাম, কেমন? সুজন কথাটা বলেই সেখান থেকে চলে আসে রাত্রির কাছে। সুজন বাইরে এসে দেখে রাত্রি একটা মেয়ের সাথে কথা বলতেছে। সুজন আসলেই সেখান থেকে মেয়েটা সরে যায়। এদিকে রাত্রি বুঝতে পারে যে ওর কাছে সুজন এসেছে। আপনি এসেছেন? এই মেয়েটা আমার ক্লাসমেট ছিল, আজকে আমাকে দেখেই একটু কথা বলল। ও আচ্ছা, এখন তাহলে তুমি নার্সের সাথে যাও, আমি তাহলে চলে যাই। একদম চিন্তা করবে না কিন্তু। না গেলে হয় না? আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো বলেন? আর এখানে আমার আপন কেউ নেই। আজকে খুব করে বাবার কথা মনে পড়ছে। দেখো, আমার তো সাধ্য নেই তোমাকে তোমার বাবার সাথে দেখা করানোর। তুমি তো জানোই তোমার ভাই কেমন মানুষ। আমি গেলেই আমাকে জানোই তাই বলে অপমান করে বাড়ি থেকে বের করে দেবে। সেটা তো আমি জানি, কিন্তু আমার এই অবুঝ মনটা তো সেইটা বুঝতেই চায় না। সুজন রাত্রিকে জড়িয়ে ধরে আরো অনেক কথা বলে সেখান থেকে চলে যায় অমিতের সাথে। আর এদিকে রাত্রিকে অপারেশনের রুমে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা সুজনের চোখ নিয়ে সেই চোখ লাগিয়ে দেয়, আর সুজনের ভালো চোখ রাত্রির চোখে লাগিয়ে দেয়। অপারেশন খুব ভালোভাবেই শেষ হয়। এখন শুধু সুজনের জ্ঞান ফেরার পালা। ডাক্তারদের অপেক্ষার প্রহর শেষ করে সুজনের জ্ঞান ফিরে আসে। সুজন একটু সুস্থ হয়ে ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব, আমার স্ত্রীর এখন কি অবস্থা সেটা আগে আমাকে বলেন প্লিজ। আমি তো এমনিতেই চোখের সামনে সব অন্ধকার দেখছি, কিছুই বুঝতে পারছি না, এমনকি চোখটাও খুলতে পারছি না। রাত্রি ভালো আছে, তবে ওর জ্ঞান ফিরতে একটু দেরি হবে। আর তোমার চোখে এখনও ব্যান্ডেজ করা আছে, সেটা এখনই খোলা যাবে না, কেননা 7 দিনের আগে চোখের ব্যান্ডেজ খুললে সমস্যা হবে। সেটা তো বুঝতে পারলাম, তার মানে আমি আমার সোনা পাখিকে পুরো 7 দিন দেখতে পারবো না? আমি তাহলে এই কয়েকটা দিন কিভাবে থাকবো? আমি তোমার কষ্টটা বুঝতে পারছি,
কিন্তু এছাড়া যে তোমার কিছুই করার নেই। তবে একটা কথা কি, তুমি যে অন্ধ সেটা কেউ না জানলে বুঝতেই পারবে না, কেননা তোমার চোখে নষ্ট চোখ লাগিয়ে দিছি, যেটা ভালোর মতোই দেখা যায়। ভালোই করেছেন, আমি শুধু আমার ময়না পাখিটাকে দেখতে পেলেই হলো। তবে একটা কথা কি, আমি আপনার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। হয়তো আপনার সাহায্য না পেলে রাত্রে অপারেশন করানোটাও সম্ভব হতো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করতে হবে না। এখন সব কষ্ট তুমি করেছো, আমি তো শুধু চেষ্টা করেছি মাত্র। এখন কথা বলিও না, চোখের সমস্যা হবে। ঠিক আছে, তবে আমার কলিজার যেন কোনো ক্ষতি না হয়। ওকে একটু দেখে রাখেন, ওর কষ্ট হলে আমার যে বুকটা ফেটে যাবে। আমি বুঝি না একটা মানুষ কিভাবে কাউকে এতটা অন্ধের মতো ভালোবাসতে পারে। আমি তোমাকে যতই দেখছি ততই যেন অবাক হচ্ছি। দোয়া করি আল্লাহ তোমাদের যেন সারা জীবন এক করে ভালোবাসায় বেঁধে রাখে। ডাক্তার অমিত কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে বিকেলে রাহুল ওর বাবাকে নিয়ে ওই হাসপাতালে চলে আসে ডাক্তার অমিতের কাছে। রাহুল অমিতের কেবিনের সামনে দাঁড়িয়ে বলে, আব্বা আমি কি ভিতরে আসতে পারি? অমিত তখন একটা ফাইল দেখতে ব্যস্ত ছিল। মেয়ের জামাইয়ের কণ্ঠ শুনে বাইরে তাকিয়ে বলে, আরে রাহুল যে, আসো আসো। তোমার আবার আমার রুমে আসতে অনুমতি লাগে নাকি? বিআই সাহেব, অনুমতি নেওয়াটা বড় না, তবে সম্মানটা বড় জিনিস, যেটাই এখন আমার ছেলে করলো। সেটাই তো বেয়াই সাহেব। আপনারা কেমন আছেন? আর এখন আপনার শরীরের কি অবস্থা? খুব ভালো, তবে খুব একটা ভালো না। একমাত্র মেয়েটাকে দেখি না, সেই কতদিন হলো। মেয়েটার চিন্তায় আমাকে কুরে কুরে খায়। রচি সাহেবের কথা শুনে অমিত রাত্রির কথা বলতেও বলে না, কেননা সে চায় না রাহুল তাদের কোনো ক্ষতি করে দিক। অমিত জানে তার মেয়ের জামাই কি ধরনের মানুষ। সেটা তো হবেই। আচ্ছা রাহুল, তোমরা এখানে কি জন্য আসলে সেটাই তো এখনো জানতে পারলাম না। আব্বা অনেক দিন হলো বাবাকে ডাক্তার দেখানো হয়নি, তাই এসেছিলাম বাবাকে ডাক্তার দেখাতে। আপনি একটু পরীক্ষা করে দেখেন তো কোনো সমস্যা আছে নাকি এখনো। ডাক্তার অমিত রাহুলের বাবাকে পরীক্ষা করে দেখতে থাকে। ঠিক তখনই একজন নার্স এসে খবর দিয়ে যায় রাত্রির জ্ঞান ফিরেছে, তাই সেখানে তাকে যেতে হবে। রাহুল, তোমরা একটু বসো, আমি রোগীটাকে দেখে এখনই আসতেছি। খুব একটা দেরি হবে না, এই যাবো আর আসবো। আচ্ছা যান, আপনার রোগী আপনাকে তো যেতেই হবে, এটা প্রতিটা ডাক্তারের দায়িত্ব। তারপর অমিত কোনো কথা না বলে সোজা রাত্রির কেবিনে চলে আসে। আর রাত্রিকে পরীক্ষা করে দেখে সবকিছুই ঠিকঠাক আছে। পরে ওই কেবিন থেকে চলে আসে নিজের কেবিনে। মিস্টার রশিদ সাহেবকে পরীক্ষা করে বলে, রাহুল ভাই সাহেব এখন একদম ফিট, কোনো সমস্যাই নেই। তবে আরও কিছুদিন ওষুধগুলো সেবন করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা আসি। আর বাবা আপনার কাট আর বাবা আপনি আমার কাট আর বাবা আপনি আমাদের বাড়িতে গিয়ে আপনার মেয়েকে দেখে আসেন কেমন। যাবো এক সময়। তা বাবা, তোমরা নাস্তা করে যাও, সেই কখন এসেছো? না বাবা, এখন এইসব করতে পারলাম না। আপনার মেয়ে বাড়িতে একা আছে, তার সম্পর্কে তো আপনি জানেন ভালো করেই। অমিত আর কিছু বলে না। ওরা সবাই সেখান থেকে চলে যায়। আর এর মাঝে দিয়েই পার হয়ে যায় 2টা দিন। ডাক্তার অমিত রাত্রির কাছে আসলেই বলে, আচ্ছা ডাক্তার সাহেব, আমার স্বামী কোথায়? ওকে তো আমি কোথাও দেখছি না। সেই যে গেল, আর তো এলো না। আসলে সুজন একটা কাজে আটকা পড়েছে, কিছুদিন পরেই চলে আসবে। আর সে আমার থেকে সব সময় তোমার খবর নিচ্ছে। বলতেই হবে সুজন তোমাকে অনেক বেশি ভালোবাসে। দেখ, আমার আর ভালোই লাগছে না। এই কয়েকটা দিন কবে যাবে আমি আমার স্বামীকে মন ভরে দেখতে পাবো। ইস, তখন আমার অনুভূতিটা কেমন হবে ভাবতেই অবাক লাগে। সেটাই। আচ্ছা মা, তুমি থাকো, আমি একটু অন্য দিক থেকে ঘুরে আসি, কেমন? হুম, যান তাহলে। আর আমার পাগলটা আপনার সাথে যোগাযোগ করলে বলিয়েন, তার বউ তাড়াতাড়ি ফিরে আসতে বলেছে। মা, অবশ্যই। আচ্ছা এখন বেশি কথা বলিও না, কেমন? অমিত কথাটা বলেই সেখান থেকে চলে আসে। আর এইদিকে রাত্রি বসে বসে সুজনকে ঘিরেই মনের মাঝে নানান রকমের স্বপ্ন বলতে থাকে। এদিকে অমিত সুজনের কাছে চলে আসে। কি ব্যাপার মিস্টার সুজন, তোমার মনটা এত বিষণ্ণতায় ভরে আছে কেন? বাড়িটার কথা খুব করে মনে পড়ছে। মনে হচ্ছে কতদিন হলো রাত্রিকে দেখি না। বুকের ভেতরটা পানির তৃষ্ণার মতো, ওকে দেখারই তৃষ্ণায় ভরে আছে। আমি তোমার মনের ভাবটা বুঝতে পারছি। রাত্রিও যে শুধু তোমার কথাই বলছে। আমি পড়েছি তোমাদের নিয়ে একটা ঝামেলায়, শুধু মিথ্যা কথাই বলতে হচ্ছে আমাকে। আরে আমাদের জন্য না হয় একটু কষ্ট করেই গেলেন, তাতে কি?
এভাবে ওদের মাঝে আরো অনেক কথা চলতে থাকে। দেখতে দেখতে পার হয়ে যায় 7 দিন। এই মাঝে রাত্রি কখনোই সুজনের কথা শুনতে পারেনি। আজকে দুজনের চোখ থেকে ব্যান্ডেজ খোলা হবে। প্রথমেই সুজনের চোখে ব্যান্ডেজ খুলে দেয় ডাক্তার অমিত। সুজন, এবার ধীরে ধীরে চোখ খুলতে থাকো, তবে খুব সাবধানে। একদমই চোখের উপরে প্রেসার দেওয়া যাবে না কিন্তু। সুজন ডাক্তারের কথা মতো আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করে এবং কিছু সময় চেষ্টা করার পরে নিজের চোখ খুলতে সফল হয়। তবে দুঃখের কথা হলো সুজন সামনের কিছুই দেখতে পারে না, কাছের জিনিস একটু একটু দেখতে পায়। ডাক্তার সাহেব, আমি যে কিছুই স্পষ্ট দেখতে পারছি না, শুধু আপনাকে একটু একটু দেখতে পারছি, তবে খুব স্পষ্টভাবে। তোমাকে তো সেটা আগেই বলেছে, তবে একটু কষ্ট হলেও তুমি যে পথ চলতে পারবে এটাই অনেক। এটুকু দেখার শক্তি দিয়ে অন্তত নিজের পেটের ভাত জোগাড় করতে পারবা, বুঝেছো? আর এখন তুমি আমার সাথে রাত্রির কাছে যাবা নাকি এখানেই থাকবা? এখন কিন্তু রাত্রির চোখের ব্যান্ডেজ খোলা হবে। ডাক্তার সাহেব, আমি দেখতে তো খুব একটা ভালো না বললেই চলে। এখন রাত্রে আমাকে দেখে কি প্রশ্ন করবে, যেখানে ও যেই সুন্দর মেয়ে? সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে কি হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এখন তুমি চাইলে আমার সাথে যেতে পারো। সুজন আর কোনো কথা না বলে ডাক্তারের সাথে রাত্রির কেবিনে চলে আসে। সুজন রাত্রিকে কাছ থেকে একটু দেখে নেয়, ভাঙা আয়নার মতো দেখতে পায়। তবে ডাক্তারের বারণ করার জন্য রাত্রির সাথে কথা বলে না। অমিত রাত্রিকে জিজ্ঞেস করে, আচ্ছা রাত্রি, তুমি চোখ খুলে প্রথমে কাকে দেখতে চাও, যাকে দেখলে তোমার মনের বাসনা মিটবে? আমি প্রথমেই আমার স্বামীকে দেখতে চাই। ওই মানুষটাকে দেখলেই আমি আমার বুকে জমে থাকা সকল কষ্ট ভুলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার সেই মনের মানুষকেই দেখতে পাবে। এখন তাহলে আস্তে আস্তে চোখ খুলতে চেষ্টা করো, কেমন? রাত্রি ডাক্তারের কথা শুনে আস্তে আস্তে চোখ খুলে, আর এইদিকে সুজন অবাক নয়নে সবটা দেখার জন্য তাকিয়ে আছে। সুজনের মনের খুশি যেন কোনো কমতে নেই। এদিকে রাত্রি চোখ খুলে, ডাক্তার, আমি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আজকে খুব খুশি। ওই মানুষটার জন্য আবার এই দুনিয়ার আলো দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তা রাত্রি, তুমি কি তোমার স্বামীকে দেখেছো? ডাক্তারের কথা শুনে সুজনের দিকে তাকিয়ে নিজের হাসিখানা মুখটা মলিন করে অনেকটাই বিরক্তি নিয়ে বলে, কই, আমি তো আমার পাগলটাকে কোথাও দেখছি না। আপনি তো বললেন সুজন এখানে আমার সামনে দাঁড়িয়ে থাকবে। কি বলো, তুমি তোমার স্বামীকে দেখোনি? কিন্তু এই যে তোমার স্বামী সুজন এখানে দাঁড়িয়েছে। ডাক্তার সাহেব, আপনি কি পাগল হয়ে গেছেন? এর মতো কালো ভূত হবে আমার স্বামী? আমি আমার স্বামীকে খুব কাছ থেকে চিনি, বুঝেছেন? ও আমার স্বামী হতেই পারে না। আমার হৃদয়ের অ্যালবামে তার ছবি সাজিয়েছি, কিন্তু এই ছেলে তো সে নয়। কেন মিথ্যে বলছেন, হ্যাঁ? রাত্রির এমন কথা শুনে উপস্থিত সবাই তো অবাক, আর সুজন তো অবাক হয়ে এক ধাপ পিছনে চলে গিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। ওর যেন কিছুতেই ভাবতে পারছে না রাত্রির এভাবে ওকে অস্বীকার করবে। কি বলছিস সব, হ্যাঁ? এই তো তোমার স্বামী, আর এটা আমি কেন মিথ্যা বলতে যাব? দেখুন, আপনি আমার সাথে কিন্তু একদম ফাজলামি করবেন না, বলে দিলাম। রাত্রির কথা শুনে ডাক্তারের অনেকটাই রাগ ওঠে, যেন এখনই রাত্রিকে চোখকে আবার অন্ধ বানিয়ে দিবে। সুজন ডাক্তারের এমন অবস্থা দেখে তার হাত ধরে বলে, ডাক্তার সাহেব, প্লিজ ওকে কিছু বলেন না। আমাকে চিনতে পারেনি তো কি হয়েছে? এটা তো সাধারণ একটা ব্যাপার। আমি এত কালো একটা মানুষ, আর আমাকে ও কেন কোনো মেয়েই পছন্দ করবে না? তোমার যা ইচ্ছা তাই করো। তোমাকে আমি আগেই বলেছিলাম, এর মতো মেয়েকে এভাবে কষ্ট করে ভালো করিও না। এখন বুঝলে তো? অমৃত কথাটা বলিয়ে সেখান থেকে রাগ করে চলে যায়। আর এইদিকে সুজন রাত্রির কাছে এসে চোখের জল মুছে নরম সুরে বলে, তুমি এভাবে রাগ করিও না, ডাক্তার এমনি তোমার সাথে এভাবে কথা বলেছে। আচ্ছা, তুমি সবকিছু দেখতে পারছো আগের মতো? হ্যাঁ, আমি সব কিছুই দেখতে পাচ্ছি। তবে এখন তুই আমার সামনে থেকে সর। তোর চেহারা দেখলেই তো আমার বমি আসতেছে। ছি, কি কালো দেখতে তুই, একদম মেড ইন উগান্ডা। আমি আসলেই খুব কুৎসিত দেখতে, তবে কোনো ব্যাপার না। আমি তোমার সামনে খুব একটা থাকবো না, তবু এভাবে বলিও না প্লিজ। আমি চাই তুমি তোমার মতো খুশি থাকো। আমি আসলেই খুব কুৎসিত দেখতে, তবে কোনো ব্যাপার না। আমি তোমার সামনে খুব একটা থাকবো না, তবু এভাবে বলিও না প্লিজ। আমি চাই তুমি তোমার মতো খুশি থাকো। সুজনের কথায় রাত্রি আর কিছুই বলে না। এভাবেই রাত্রি প্রতিনিয়ত অপমানের সাথে ইচ্ছাকৃতভাবে অত্যাচার করতে থাকে। সুজন সকল কিছু সহ্য করে রাত্রিকে ওর বিক্রি করা বাড়িতে নিয়ে আসে,
কেননা ওর দোকানদারের সাথে কথা বলে কিছুদিন থাকবে বলে সময় নিয়েছিল। রাত্রিকে বাড়িতে নিয়ে এসে বলে, তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি, কেমন? এমনিতেই তুমি কিছু খাওনি। যা। আর আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবি। আমার স্বামী তো আমাকে ভাত খাওয়াতো, তখন তো আর চোখে দেখতাম না, তাই বিরিয়ানি কোনটা আর ভাত কোনটা দেখতে পারতাম না। বিরিয়ানি আনার মতো টাকা তো আমার কাছে নেই, যা ছিল সবটাই তো শেষ হয়ে গেছে। এখন আমি যেটা পারি সেটাই নিয়ে আসি, কেমন? ডাক্তার আসলেই পাগল। তোর মতো ফকির আমার স্বামী কিভাবে বলতে পারলো? আমি তাকে উচিত শিক্ষা দিতাম যদি সে আমার ভাইয়ের শ্বশুর না হতো। সুজন আর কিছু না বলে সেখান থেকে ধীরে ধীরে বাড়ি চলে আসে। কেননা এখন সুজন সামনের কিছুই তেমন দেখতে পাচ্ছে না, দিনের আলো কমে এসেছে বলে। তবুও আচারসটা খেয়ে বাজার থেকে রাত্রের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসে। সুজনে ধীরে ধীরে আচার গুতা খেয়ে বাড়ি আসতে আসতে অনেকটাই সময় লেগে যায়। এদিকে রাত্রে তো রেগে বোমা হয়ে যায়, মনে হচ্ছে এখনই সুজনকে গিলে খেয়ে ফেলবে। রাগে ঠান্ডা করতে না পেরে সুজনের গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, একটা কাজও ঠিকভাবে করতে পারিস না? সামান্য খাবার আনতে তোর এত সময় লাগে? চল, এখন পানি নিয়ে আয়, আমি খাবো। ঠিক আছে, তুমি বিছানায় বসো, আমি এখনই নিয়ে আসতেছি। সুজনের চোখের পানি মুছে বাইরে পানি নিতে আসে। কিন্তু কষ্টের কথা, রাত নেমে আসায় বাইরে তো অন্ধকার, তাই সুজনের চোখের ব্যাটারি শেষ হবার কারণে টিউবওয়েল খুঁজে পায় না। অবশেষে খুঁজে পায়, পরে পানি নিয়ে আবার রুমে আসে। এই যে তোমার জন্য পানি নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও, কেমন? রাত্রে আর কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে নেয়। সুজনকে একটু খাবার খেতে দেয় না। সুজন নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে দেখছে আর ভাবছে, মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে? যে মানুষটা কিছুদিন আগেই এই আমার মতো কালো ছেলেটাকে রেখে পানি পর্যন্ত খেত না, আর আজকে সে একাই সব খাবার খেয়ে নিল, অন্তত খাবার কথাটা পর্যন্ত মুখে বললো না। আল্লাহ, আমাকে তুমি এই পৃথিবীতে কালো করে কেন পাঠালে? সুজন কথাগুলো ভেবেই চোখের জল মুছে রাত্রির খাবার পরে সবকিছু গুছিয়ে রেখে বিছানায় শুতে আসলেই বাজে আর এক লঙ্কাকাণ্ড। কেননা চলেন নিজের চোখেই দেখে আসি। তোর সাহস কি করে হয় আমার সাথে এক বিছানায় ঘুমানোর? হ্যাঁ, নাম এখান থেকে, নাম তুই। কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমার স্বামী, তোমার সাথে ঘুমাবো না তো কোথায় গিয়ে ঘুমাবো? হ্যাঁ, তুই আমার স্বামী? মাই ফুট। আরে, আমি তো তখন বুঝতে পারিনি আমার স্বামী এত কালো ভূত হবে। যদি বুঝতে পারতাম তাহলে তোকে আমার পাশে থাকতে দিতাম তো দূরে থাক, তোকে আমার কাছেই ঘিসতে দিতাম না। এখন মাটিতে গিয়ে ঘুমা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাও না আমি তোমার পাশে থাকবো না, তখন আমি তোমার পাশেও থাকবো না। আচ্ছা, তুমি ঘুমাও। সুজন মাটি দিয়ে পাটি বিছিয়ে ঘুমিয়ে পড়ে। পৌষ মাসের শীতে একটা শার্ট পরে আর কি থাকা যায়? শীতে সুজনের শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে আছে। শীতে একদম গুটিসুটি হয়ে শুয়ে আছে সুজন। সুজনের এমন কষ্ট দেখেও যেন রাত্রির একটুও মায়া হলো না। এভাবেই রাতটা পেরিয়ে যায়। সকালে সুজনের ঘুম ভাঙার আগেই রাত্রির ঘুম থেকে উঠে পড়ে। রাত্রি বিছানা থেকে নামতেই সুজনের পায়ের উপরে পাড়া দিয়ে ফেলে। সাথে সাথেই সুজন মাগো বলে একটা চিৎকার দেয়। মাগো! সুজনের চিৎকার শুনে রাত্রি অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে দেখে ও সুজনের পায়ের উপরে পা দিয়ে দাঁড়িয়ে, আর সুজন পাটা ধরেই চিৎকার দিয়েছে। রাত্রি বিষয়টা নিয়ে মাথা না ঘামিয়ে বাইরে সোনালি রোদের স্পর্শ নিতে যায়। এদিকে সুজন অমনি শোয়া থেকে উঠে পড়ে। মানুষ তো না, যেন আজ তো একটা হাতির পা আমার শরীরে পড়ছে। ইস, আমার পাটা ব্যথা করতেছে। সুজন ধীরে ধীরে বাইরে আসে আর দিনের আলো পেয়ে একটু একটু দেখতে পায়। সামনে তাকিয়ে দেখে রাত্রি খোলা চুলে দাঁড়িয়ে আছে, তবে খুব স্পষ্ট দেখতে পারে না। সুজন কিছু সময় রাত্রির দিকে তাকিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে রাত্রিকে বলে, রাত্রি, তুমি বাড়িতে থাকো, আমি কাজে গেলাম, আমি একটু পরেই তোমার জন্য খাবার নিয়ে আসবো। আরে, তুই কোথায় যাবি না যাবি সেটা আমাকে বলছিস কেন? হ্যাঁ, আমি সেটা শুনে কি করব? আমার চোখের সামনে থেকে দূর হতো। সুজন আর কিছু না বলে সেখান থেকে সোজা দোকানে চলে আসে। এখানে দোকানদার সুজনকে দোকানে ঢুকতে দেখেই বলে, দেখ সুজন, আমি তোকে খুব ভালোবাসতাম, তাই তোকে কাজে রেখেছিলাম। এখন তুই এতদিন করে কাজে আসবি না, তাতে আমার ব্যবসার লাল বাত্তি ছাড়া কিছুই চলবে না। তাই তোকে ছাঁটাই করে আমি অন্য লোক রেখেছি। কি বলছেন এইসব? এখন আমি তাহলে কোথায় গিয়ে কাজ করব বলেন? আপনার মতো কেই বা আমাকে কাজ দেবে?
তোকে কাজ দিবে আর না দিবে সেটা দেখে আমি কি করব, হ্যাঁ? এখন আমার সামনে থেকে দূর হ। আর শোন, আজকে তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু বাড়ি বিক্রি করার সময় তো আপনার সাথে আমার কথা হয়েছিল আমি কিছুদিন থাকবো, তারপরে চলে যাব। তাহলে এখন কেন এইসব বলছেন? যখন তোর বাড়ি কিনেছিলাম তখন আমার মন ছিল অন্যরকম, আর এখন আমার মন পরিবর্তন হয়ে পাল্টে গেছে। সুজন দোকানের সাথে আর কোনো কথা না বলে সেখান থেকে রাত্রির জন্য কিছু খাবার নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে দরজা খোলা। রুমে ঢুকে দেখে রুমের ভেতরে কেউ নাই। কি ব্যাপার, বউ কোথায় গেল? আর ওর কাপড় চোপড় তো ঘরে দেখছি না, বাড়ির কোথাও তো নেই। সুজন এসব ভাবে আর নীরবে চোখে জল ফেলে। হঠাৎ ওর চোখ আটকে যায় বিছানায় পড়ে থাকা একটা চিরকুটের উপরে। সুজন কাগজটা হাতে নিয়ে খুলে দেখে রাত্রির লেখা। সুজন যেহেতু ক্লাস 7 পর্যন্ত পড়েছে তাই চিঠিটা পড়তে অসুবিধা হলো না। আমি অন্ধ ছিলাম, তাই তুই কেমন সেটা অনুভব করতে পারিনি। এখন যখন তোকে দেখলাম তখন আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। আসলে তোর মতো কালো ছেলের সাথে আমার কখনোই চাই না। আমি কোথায় আর তুই কোথায়, ও সেটা কিভাবে জানবি? কেননা তুই তো তোর চেহারাটা কখনো আয়নায় দেখিস না। যদি ভূত ভেবে ভয় পাস তাই আমি চলে গেলাম। চিন্তা করিস না, আমি কিছুদিন পরে তোর টাকা আর ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। ভালো থাকিস, তোর মতো কোনো কেইলানি মেয়েকে নিয়ে। চিঠিটা পড়ে সুজনের বুক ফেটে কান্না আসতেছে। কিছুতেই যেন নিজেকে ধরে রাখতে পারছে না। আজকে সুজনের নিজের প্রতি নিজেরে খুব ঘৃণা করছে। কেন কালো অসুন্দর। চিঠিটা রেখে কান্না কোথা থাকে। কিছু সময় ওভাবেই পড়ে থেকে প্রয়োজনীয় কিছু কাপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। কোথায় যাবে সেটার কোনো নিশ্চয়তা নেই। এদিকে রাত্রি সোজা কলেজে এসে সবকিছু ঠিক করে বাড়িতে চলে আসে। আব্বু, আব্বু, তুমি কোথায়? দেখো, আমি তোমাদের মাঝে আবারও ফিরে এসেছি। অনেক দিন পরে মেয়ের কণ্ঠ চিনতে মিস্টার রশি সাহেবের একটু কষ্ট হলো না। এরম থেকে রাত্রির কথা শুনে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। সাথে ওর ভাই ভাবেও আসে। আব্বু, তুমি কেমন আছো? হুম, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আর তুই এতদিন কোথায় ছিলি? হ্যাঁ, আমি তোকে কোথায় না কোথায় খুঁজেছি, কিন্তু আমি তোকে কোথাও পাইনি। বাবা, আমি ছিলাম কোনো এক জায়গায়। বাবা, তুমি জানো আমি এখন আবার আগের মতো দেখতে পাই। রাত্রির কথা শুনে সবাই অনেকটাই অবাক হয়, কেননা রাত্রির চোখ আবার কিভাবে ভালো হলো সেটাই কারো মাথায় ঢুকছে না। এদিকে রাহুল এসে বলে, এই তোর সেই কালো জামাই কোথায়? ওকে তো কোথাও দেখছি না। আর তোর কানা চোখ কোথায় গেল শুনি? ভাইয়া, তোমরা ওর মতো কালো ভূতের সাথে আমার বিয়ে কিভাবে দিলা? হ্যাঁ, একদম কুৎসিত একটা মানুষ। আমি ওকে রেখে চলে আইছি, আর ওই চিকিৎসা করিয়ে আমার চোখে দৃষ্টি ফিরিয়ে এনেছে। কি? যেই ছেলে জানে তোর চোখের দৃষ্টি ফিরে আসলেই তুই তাকে দেখতে পারবি না, তবুও শত কষ্টের পরেও তোর চোখের দৃষ্টি ফিরিয়ে আনছে, আর তুই সেই তাকে ফেলে চলে এসেছিস? বাবা, তোমরা এসব নটাঙ্কির কথা বলা বাদ দাও তো। আর যদি এইসব বলো তো আমি আবার দূরে কোথাও চলে যাব, আর কখনো ফিরে আসবো না। এ রাত্রি কথাটা বলে হনহন করে দৌড়ে ওর রুমে চলে যায়। আর ওর যাবার দিকেই সবাই হা করে তাকিয়েছে অবাক দৃষ্টিতে, যেন সবাই কিছুই বুঝতেছে না। যে রাত্রি একটুও জোর গলায় কথা বলতো না, আজ সেই উচ্চস্বরে কথা বলতেছে, তাও আবার ওর রাগী ভাইয়ের সাথে। এটা কিন্তু অবশ্যই ভাববার বিষয়, তাই না? রাত্রি ওর রুমে এসে নিজেকে গুছিয়ে নেয়। এদিকে সুজন হাঁটতে হাঁটতে চলে আসে অজানা গন্তব্যে। সুজন রাত্রিদের বাড়ি তো চেনে না, তাই সেখানে যেতে পারে না। কেননা সুজনের সাথে রাত্রিকে ওর ভাই বিয়ে দিয়েছিল একটা কাজে অফিসে নিয়ে, তাই বাড়ি চেনা হয়নি। সুজন হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতে থাকে, আর ক্রমশই দিনের আলো কমে আসতে থাকে। সুজন সামনের কিছুই দেখতে পাচ্ছে না, তবুও ধীরে ধীরে হাঁটতে থাকে। এদিকে পেটের ভিতরেও যেন চুহা দৌড়াদৌড়ি করতেছে। সুজন একটা গাছের নিচে বসে ভাবতে থাকে। আমি কোথায় যাব, কিভাবে থাকবো? চোখেও তো তেমন কিছু দেখতে পারছি না, তাহলে সামনের দিকেও তো যেতে পারবো না। এটা যে খুব ক্ষুধা লাগছে। সুজন এইভাবেই ভাবতে থাকে। এদিকে মশারা এসে ওর সাথে যেন যুদ্ধ ঘোষণা করে। অবশেষে মশার কাছে হার মেনে সেখান থেকে অন্য কোথাও চলে আসে, আর একটা বাড়ি দেখতে পেয়ে সেখানে চলে আসে। বাড়িতে কোনো দারোয়ান না থাকায়
কোনো অসুবিধা হয়নি। বারান্দায় এসে গুটি হয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম ভেঙে যায় কারো ডাক শুনে। এই সুজন, সুজন তুমি এখানে কেন? ডাক্তারের কথা দিয়ে সুজন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর তার দিকে খুব কাছে গিয়ে তাকিয়ে থাকে। ও ডাক্তার সাহেব, এটা তাহলে আপনার বাড়ি? আসলে আমি রাতে কোথাও যেতে না পেরে এখানে শুয়েছিলাম। আপনি তো জানেন আমি দিনের বেলা যেটুকু দেখি রাতে সেটুকুও দেখি না। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না তুমি বাড়িতে না থেকে এখানে কেন? ডাক্তার সাহেব, আপনি আমাকে হাসালেন। আপনি খুব ভালো করেই জানেন রাত্রে আমাদের দেখতে পারে না। তাহলে তার কাছে কিভাবে আমাকে থাকতে দেবে ভাবছেন? সুজনের কথা শুনে ডাক্তার সাহেব অনেকটাই অবাক হয়ে যায় আর খুব অবাক হয়েই সুজনকে জিজ্ঞেস করে। কি বলছো? রাত্রি তোমাকে থাকতে দেয়নি মানে? আমি তো তোমার কথার কোনো আগামাথায় বুঝতে পারছি না। স্যার, সে আমার মতো কালো ছেলের সাথে আর থাকতে চায় না, তাই তার বাড়িতে চলে গেছে। আমি আর কি করব বলেন? থাকার মতো শেষ সম্বল বাড়িটাও তো আগেই তার চিকিৎসার জন্য বেঁচে দিছি, তাই এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। সুজনের এমন কথা শুনে ডাক্তারের চোখ থেকে অঝোরধারায় পানি চলে আসে। আর পানি আসাটাই তো স্বাভাবিক, তাই না? যেখানে একটা ছেলে তাকে সর্বোচ্চ দিয়ে ভালোবেসে তার সবকিছু বিলীন করে দিল, আর সে তাকেই তুচ্ছ করে। তুমি তো তাহলে কাল থেকে কিছুই খাওনি। আসো আমার সাথে ভিতরে আসো, আমি এখানে একাই থাকি, এখানেই জব করি বলে। তাহলে আপনার পরিবারের বাকি সবাই কোথা থাকে? তারা সবাই অন্য শহরে থাকে, যেখানে রাত্রিদের বাড়ি। আমি মাঝে মাঝে ওই বাড়িতে গিয়ে ঘুরে আসি। ও, তার মানে রাত্রিদের বাড়ি আপনার বাড়ির পাশেই। তাহলে আমাকে একদিন নিয়ে যাবেন, শুধু রাত্রিকে দেখেই চলে আসবো। ঠিক আছে, এখন চলো কিছু খেয়ে নেবে, না হলে তো তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। ওটা আমি কোনোভাবে হতে দিতে পারি না। সুজন আর কোনো কথা না বলে ডাক্তারের সাথে ভিতরে চলে আসে। আর ডাক্তার সাহেব কাজের মেয়েকে দিয়ে সুজনকে খাবার খাইয়ে দেয়। সুজনকে বাসায় রেখে ডাক্তার একটা কাজে যাবার জন্য সুজনকে বলে। সুজন, তুমি এখানেই থাকো, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমাকে একটা জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে 2 দিনের জন্য। এখনই আমি হাসপাতাল থেকে ফোনের মাধ্যমে জানতে পারলাম। ও, তার মানে আপনিও আমাকে ফেলে কোথাও চলে যাচ্ছেন? আচ্ছা যান, আমিও না হয় কাজের খোঁজে কোথাও চলে যাব। আরে দূর, মাত্র তো 2টা দিন, তারপরেই আমি আবার চলে আসব। এখন কিছু বলার সময় নাই, আমি গেলাম। সুজনের আর কোনো কথা না শুনেই ডাক্তার সেখান থেকে চলে যায়। আর এইদিকে সুজনও বাড়ি থেকে বেরিয়ে আসে, কেননা ও কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চায় না। তাই কাজের জন্য চলে যায়, কিন্তু কোনো জায়গায় কোনো কাজ পায় না। দেখতে দেখতে সময় যাচ্ছে, আর সুজনের জীবনেই যেন দুঃখের ছায়া যতই ঘনিয়ে আসতেছে। কেননা আজকে 2 দিন হলো পানি ছাড়া কোনো খাবার ওর পেটে যায় না। সুজন প্রায় অসুস্থ হয়ে পড়ে আছে রাস্তার ধারে একটা গাছের নিচে। আল্লাহ, তোমার ভান্ডারে যত কষ্ট আছে তাকে শুধু আমার জন্যই রেখেছো। আমার তো আর এই কষ্ট সহ্য হচ্ছে না। আমি কষ্ট সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছি। তুমি এত নিষ্ঠুর কেন? দিনে কত মানুষকে তোমার কাছে নিয়ে নাও, অথচ এই আমাকে তুমি চোখে দেখো না। প্লিজ আমাকেও তোমার কাছে নিয়ে নাও। সুজন এভাবে ভাবছে আর চোখের জল ফেলছে। চলার মতো কোনো শক্তি নেই ওর শরীরে, তবুও সামনের দিকে হাঁটতে থাকে। এক পা হাঁটছে তো ঠাস করে পড়ে যাচ্ছে। এভাবেই করতে করতে অবশেষে একটা চায়ের দোকানে চলে আসে। এই চায়ের দোকানটা অনেক বড়, তাই সে দোকানের কাছে আকুতি মিনতি করে একটা কাজ জোগাড় করে নেয়। সারাদিন কাজ করার পরে দোকানে সুজনকে খেতে দেয়। সুজন 2 দিন পরে ভাত পেয়ে মনের আনন্দে সব খাবার খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় 6টা মাস। এখন রাত্রি সম্পূর্ণ একজন ডাক্তার হয়েছে। এখন আর রাত্রির ভুলেও সুজনের কথা মনে করে না। আর যদিও মনে করে তাহলে তখন রাগে গালিগালাজ করতে থাকে। সুজনের দোষ একটাই, আর সেটা হলো ও যে কালো চামড়ার মানুষ। মা রাত্রি, তুই তো এখানে অনেক দিন হলো এসেছিস, আর নিজের ডাক্তার হবার অসম্পূর্ণ ইচ্ছাটাকেও পূরণ করেছিস। তাহলে তোর কি এখন উচিত না ওই ছেলেটার খবর নেওয়া? ওর খবর নেওয়ার কোনো দরকার নেই বাবা। আমি ওর যেই টাকা খরচ হয়েছে সেই টাকা আর সাথে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমি ওর মতো কালো মানিককে কখনোই স্বামী হিসেবে মানতে পারবো না। দেখ মা, ছেলেটা মনে হয় অনেক ভালো, তাই তোকে এত কষ্ট করে হলেও চিকিৎসা করিয়েছে। বাবা প্লিজ, তুমি ওর কথা আমার কাছে বলবে না। আমি যে কিছুতেই ওর কথা শুনতে পারি না। ওর মুখটা আমার চোখের সামনে পড়লেই বমি আসে। রাত্রির কথা শুনে ওর বাবা আর কিছুই বলে না। এদিকে সুজন এখন সেই চায়ের দোকানেই কাজ করে। এখন পর্যন্ত কেউ বুঝতেই পারেনি যে ও চোখে দেখতে পায় না ভালো করে। একদিন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে।
আর দোকানের বাইরে একটা চায়ের অর্ডার পায়, যেটা দিতে যেতে হবে সুজনকে। কিন্তু সুজন তখন বাইরে কিছুই দেখছিল না দেখে যেতেও রাজি হয়নি। পরে অনেক জোর করে ওকে বাইরে পাঠায়। পরে অন্ধকার দেখে একটা ড্রামের সাথে ধাক্কা খেয়ে ওর হাত থেকে চায়ের কাপটা পড়ে ভেঙে যায়। আর দোকানি বকাচকা করে কাছ থেকে বিদায় করে দেয়। কেননা দোকানে ছিলেন খুব শক্ত মেজাজ আর হিসাবি লোক। সুজন রাতের আধারে আর কোথায় যাবে, চোখে তো কিছুই দেখে না। তবু রাস্তার পাশ ধরে ধরে সামনে এসে একটা বাসে উঠে পড়ে। কোথায় যাবে জানে না, শুধু এটাই জানি শহরে থাকবে না। গাড়িটা এসে থামে অন্য একটা শহরে, যে শহরেই ছিল রাত্রির বাড়ি। সুজন গাড়ি থেকে নেমে একটা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছের নিচে শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে গেছে সেটার কোনো খেয়াল নেই। এদিকে রশি সাহেব সকালে হাঁটতে এসে দেখে একটা ছেলে গাছের নিচে শুয়ে আছে। দেখে তো পাগল মনে হয়নি, তাই ওকে ডাকে। এই যে শুনছো, তুমি এখানে শুয়ে আছো কেন? তাড়াতাড়ি উঠে পড়ো। এখানে শুয়ে থাকা মানা, যদি পুলিশ দেখে তাহলে মায়ের দিবে। রশি সাহেবের কথা শুনে সুজন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর চোখ টলতে টলতে বলে, আচ্ছা, এটা কোথায় বলতে পারেন কি? আসলে আমি তো এখানে তেমন কিছু চিনি না, তাই জানিও না। এটা হলো এই জায়গা। তা বাবা, তুমি এখানে শুয়েছিলে কেন শুনি? আসলে আমি কালকে এখানে এসেছি রাতে, আর আমার যাওয়ার কোনো জায়গাও নেই, তো তাই এখানেই শুয়ে পড়ছিলাম। ও, তার মানে তোমার থাকার কোনো জায়গা নেই, তাই তো? আচ্ছা, তুমি কি কোনো কাজ করতে পারো? হ্যাঁ, আমি সব ধরনের কাজ করতে পারি, কিন্তু আপনি আমাকে এটা কেন জিজ্ঞেস করতেছেন শুনি? তোমার যেহেতু থাকার কোনো জায়গা নেই, আমি বলছিলাম কি, তুমি কি আমার বাড়িতে কাজের লোকের কাজ করবে? তাহলে আমার বাড়িতে থাকতে পারবে, সাথে টাকাও। তাহলে তো ভালোই হয়, তবে আমার একটা শর্ত আছে, সেটা মানলে আমি কাজ করব, না হলে দরকার নাই। আরে মাত্র একটা শর্ত? আচ্ছা বলো দেখি, তোমার শর্তটা কত ভয়ঙ্কর হয়। আমাকে কোনো অন্ধকার জায়গায় কাজে পাঠাতে পারবেন না, হোক সেটা রাতে বা হোক সেটা দিনে। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না। আমি তোমার কথা মানলাম। এখন তাহলে চলো আমার সাথে। আমি তাহলে আপনার বাড়িতে কাজ করতে রাজি আছি, চলেন তাহলে আমাকে আপনার সাথে নিয়ে। তাহলে চলো আমার সাথে। ইস, তোমার নামটাই তো জানা হলো না এখন পর্যন্ত। তাহলে আমি তোমাকে কি নামে ডাকবো শুনি? আমার বাবা মা তো এই পৃথিবীর বুকে বেঁচে নেই, তবে তারা আমার জন্য সুন্দর একটা নাম রেখে গেছে, আর সেই নামটা হলো সুজন। তবে আপনি চাইলে আমাকে কালো ভূত বলেও ডাকতে পারেন, কেননা এটা আমার বউয়ের দেওয়া পছন্দের নাম। তুমি ভালোই মজা করতে পারো দেখছি। আচ্ছা, তোমার সাথে মজা পরেও করতে পারবো। এখন চলো, আগে যাওয়া যাক। সুজন আর কোনো কথা না বলে রথি সাহেবের সাথে কথা বলতে বলতে তার বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসেই রথি সাহেব সব কাজের লোকদের সাথে ওকে পরিচয় করিয়ে দেয়। সুজন, তুমি তাহলে ওদের সাথে গিয়ে ব্যাগটা রুমে রেখে কাজে লেগে পড়ো। এখন বাড়িতে আমার মেয়ে ও আমার ছেলেও নেই। তারা বিকেলে বাসায় আসলেই তোমার সাথে পরিচয় করিয়ে দিব। কেমন? ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তাই করিয়েন না, আমি আপনার মনের মতো করে সব কাজ করে দেব। ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি রুমে গেলাম। আর সাবধানে কাজ করিও। কেমন? ঠিক আছে স্যার। সুজন কথাটা বলেই ওদের সাথে গিয়ে রুমে ব্যাগটা রেখে কাজে লেগে যায়। বাকি সবাই প্রথমে সুজনকে একটা কাজ করতে দেয়, যেটা সুজন খুব ভালোভাবেই শেষ করে। এমনকি বাকি সবাই সুজনকে এক নিমেষে আপন করে নেয়। এদিকে সকাল পেরিয়ে দুপুর হয়ে আসে, তবু সুজন বাড়িতেই কাউকে দেখতে পায় না দেখে সব খাবার টেবিলে সাজিয়ে রেখে রথি সাহেবকে জিজ্ঞেস করে, আচ্ছা স্যার, আমি সকাল থেকে শুধু আপনাকেই দেখছি, ম্যাডাম নেই বুঝি? সুজনের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে খুব নরম সুরে সুজনকে উদ্দেশ্য করে বলে, না সুজন, আমার মিসেস অনেক আগেই আমাকে একা করে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। দুঃখিত স্যার, আমি না জেনে আপনার মনে কষ্ট দিয়ে ফেললাম, আমাকে দয়া করে ক্ষমা করে দিন প্লিজ। আরে দূর, এইভাবে বলছো কেন? হ্যাঁ, কিছু না জানলে সেটা জানার জন্য জিজ্ঞেস তো করতেই হবে, তাই না? এতে দোষের কি আছে? আমি বুঝলাম না। আপনি অনেক ভালো, আমি আপনাকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। তবে আমি তোমাকে দেখে মুগ্ধ হচ্ছি না মোটেও। কেননা তোমার চেহারাটা কালো। আমি বলি কি, আজকে আমি একটা সাবান এনে দিব, তুমি ঘষে ঘষে ফর্সা হবা। রশি সাহেবের কথা শুনে সুজন ফিক করে হেসে দেয়। আর না হেসে কি আর করবে।
আপনি যে কি বলেন না স্যার, যেখানে আমার আল্লাহ আমাকে তার পছন্দ মতো কালো রঙ করে বানিয়েছে, সেখানে আমি তাকে অসন্তুষ্ট করতে কেন ফর্সা আবার বৃথা চেষ্টা করব? সুজন, তুমি রাগ করিও না। আমি আসলেই তোমার সাথে মজা করলাম। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে একেকভাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কাউকে ফর্সা, কাউকে কালো, আবার কাউকে লম্বা বা কাউকে খাটো। এইভাবে নানা রকমের করে তৈরি করেছেন। এতেই আমাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত। বরং সেটা না করেই আমরা অট্টহাসিতে মেতে উঠি। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। রশিদ সাহেব খাবার খেয়ে নেয়, সাথে কাজের লোকেরাও সবাই সুজনকে সাথে নিয়ে খেয়ে নেয়। বিকেলে সবাই বাসায় চলে আসে। এদিকে সুজন মশার জ্বালায় ঘুমোতে পারেনি বলে দুপুরে খেয়েই সে একটা ঘুম দিয়েছে। এখনো ওঠার কোনো নামগন্ধ নেই। অনেকটা সময় পরে একজন এসে ওকে উঠায়, পরে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসে রাতের খাবার তৈরি করার জন্য। এদিকে রাত্রি ওর বাবাকে বলছে, বাবা, তুমি নাকি আজকে একটা নতুন কাজের লোক রেখেছো? কই, তাকে তো এখনো দেখতে পেলাম না। আজকেই রেখেছি। ছেলেটা অনেক অসহায়। আমি সকালে হাঁটতে গিয়ে দেখি রাস্তায় গাছের নিচে শুয়ে আছে। তাই ওকে কাজের লোক হিসাবে নিয়ে আইছি। তবে একটা কথা কি জানিস? সুজন দেখতে একদম কালো। তবে আমি যতটুকু বুঝলাম ওর মনটা অনেক ভালো। বাপের মুখে সুজন নামটা শুনিয়ে রাত্রির মনে একটা অনুভূতির সৃষ্টি হয়, যেটা কাউকেই দেখাতে পারে না। তবু ওর বাবাকে জিজ্ঞেস করে, তুমি তাহলে আমার কালো মানুষকে কাজে রেখেছো কেন? ওকে দেখতে হলে তো টর্চ লাইট ব্যবহার করতে হবে। আরে দূর, তুই যে কি সব বলিস না, আমি বুঝি না। আল্লাহর এই দুনিয়ায় সবাই তো আর তোর মতো সুন্দর না। কেউ কালো, আবার কেউ ল্যাংড়া লুলা। দূর, তোমার সাথে কথা বলে কোনো লাভ নাই। আচ্ছা, আমি রুমে গেলাম। তুমি বরং তোমার উগান্ডা থেকে আসা কাজের ছেলেকে বলো আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসতে। আচ্ছা মা, তুই যা, আমি এক্ষুনি দিয়ে আসতে বলতেছি। আর রাহুল আর তোর ভাবি মনে হয় এক্ষুনি এসে পড়বে। এ রাত্রে কিছু না বলে সেখান থেকে রুমে চলে যায়। আর এদিকে রাহুল ওর বউ বাড়িতে চলে আসে, তাদের সাথে কথা বলে। এই সুজন, সুজন, এদিকে আয় তো একটু। রশি সাহেবের কথা শুনে সুজন ধীরে ধীরে চলে আসে, কেননা সুজন তো স্পষ্ট দেখতে পারে না। রশি সাহেবের কাছে আসতেই রাহুল ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। স্যার, আমাকে আপনি কেন রেখেছেন? আমার মেয়ে কফি খাবে, তাই তুমি সুন্দর করে 1 কাপ কফি করে তোমার ছোট ম্যাডামকে দিয়ে আসো। আর এই যে ও কিন্তু ডাক্তার, ওর সাথে একদম বেয়াদবি করিও না, কারণ ও ভীষণ রাগী। ঠিক আছে স্যার, আমি এখনই কপি করে নিয়ে আসছি। আপনি শুধু বলে দেন ম্যাডাম কোন রুমে থাকে। এই যে উপরের ডান পাশের রুমটা দেখছো, ওটাই হলো রাত্রির রুম। সুজন রাত্রি নামটা শুনেই অবাক হয়ে যায়। আজ অনেক দিন পরে কারো মুখে নিজের পছন্দের মানুষের নামটা শুনলো। সুজন খুব একটা রিয়াক্ট না করে সেখান থেকে চলে আসে, কেননা ও ভেবেছে রাত্রি নাম হলেই তো আর ওর ময়না পাখি হবে না। এদিকে রাহুল যেন এখনো ঘোরের মাঝে আছে, কেননা ওর বিশ্বাস হচ্ছে না সুজন এই বাড়িতে। কি রে, তুই এইভাবে শক খাবার মতো কাঠের পুতুল হয়ে গেলি কেন? আমি তো তোর কিছুই বুঝতে পারছি না। বাপের কথা রাহুলের ধ্যান ভেঙে যায়, আর অনেকটা অবাক হয়েই রাহুল ওর বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, তুমি এই কালো মানিককে কোথা থেকে ধরে নিয়ে আসলে শুনি? আর বলিস না বাবা, ছেলেটা খুবই গরিব, একদম অসহায় একটা ছেলে। ও অনেক বিপদে পড়েছে, তাই আমি কাজে রেখেছি। অন্তত পেট পুরে খেতে তো পারবে। হুম। সেটা না হয় বুঝলাম, কিন্তু বাবা, তুই যে ওকে এখানে কাজে রেখেছিস সেটা কি রাত্রি জানে, বা ওকে কি এখানে দেখেছে? না, দেখিনি তো। আর রাত্রি তো একটু আগেই হাসপাতাল থেকে আসলো, তাহলে ওকে দেখবে কিভাবে? এমনি একটা বলিস। বাপের কথা শুনে রাহুল কিছু না বলে মনে মনে ভাবতে থাকে। না বাবা, যখন বুঝতে পারিনি এই কালো মানিক রাত্রির বর, তখন কিছুই বলার দরকার নেই। যা হবে সেটা পরেই দেখা যাবে। এদিকে সুজন কফি নিয়ে রাত্রির রুমের সামনে দাঁড়িয়ে ডাকছে, কিন্তু রাত্রি দরজা খোলার কোনো নামগন্ধ নেই। তাই সুজন আবারও ডাকে। এই যে ম্যাডাম, আপনি আমার কথা কি শুনতে পারছেন? আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি, একটু দয়া করে দরজাটা খুলে কফিটা নিন। এবার রাত্রি এসে দরজা খুলে কফিটা হাতে নিয়ে সুজনের দিকে ফিরে তাকিয়ে অবাক হয়ে যায়। আর এদিকে সুজন খুব কাছ থেকে রাত্রিকে দেখে একদমই চিনতে ভুল করেনি। সোনা বউ, তুমি এখানে? আমি তো ভাবতেই পারছি না এভাবে আবারও তোমার দেখা পেয়ে যাব। বিশ্বাস করো,
আমি এই কয়েকটা মাসে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আর তোমার বাড়ি তো চিনি না, তাই আসতেও পারিনি। সুজনের মুখে বউ ডাকটা শুনে রাত্রি যেন রাগে শরীরের হাই ভোল্টেজের কারেন্ট তৈরি হতে থাকে, যেন এখনই সুজনকে চিবিয়ে খেয়ে ফেলবে। আর এখনই গল্পের প্রথমের কাহিনীর ডায়লগটা দেয় রাত্রি। এখন বুঝতে পেরেছেন তো, বেচারা সুজনের জীবনে কষ্টের নৌকা ধীরে ধীরে আসতে শুরু করেছে। এবার বাস্তবে আসা যাক কেমন। কি বলো এইসব? আমি তো তোমার স্বামী, তাহলে তোমাকে বউ বলবো না তো কি বলবো? হ্যাঁ, জানো আমি তোকে সত্যি কতটা মিস করছি। তোর মিস করার আমি গুল্লি মারি, তবে তুই আমার বাড়িতে বাবাকে ভুলিয়ে ভালিয়ে এসেছিস, তাই না? একটা কথা মনে রাখ, আমি তোকে কখনোই স্বামী হিসেবে মানব না। না গো, আমি একদমই তোমার বাবাকে চিনতাম না, এই এখন তোমাকে দেখেই বুঝতে পারলাম। তুই তো আমাকে ভালোবাসিস নিজের থেকেও বেশি, তাই না? আর আমার খুশি তোর খুশি। বলতে পারো, তোমার থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি। আর তোমাকে খুশি না দেখলে আমার দিনটাই যে ভালোভাবে কাটে না। তাহলে তোর সাথেই যে আমার বিয়ে হয়েছিল সেইটা বাবাকে কখনোই বলবি না। যদি ভুলে কাকপক্ষীও জানতে পারে, তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো, মনে রাখিস। শুধুমাত্র তোমার খুশির জন্য আমি নিজের সব কিছু দিয়ে দিয়েছি। আর তুমি কিভাবে ভাবলে আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? আরে আমি তো তোমার খুশির জন্য নিজের জীবনটা হাসতে হাসতে দিয়ে দিব। আর সেখানে তো এটা কিছুই না। যাও, আমি তোমার খুশির জন্য তোমার কথা মতোই কাজ করব। তবে মনে রেখো, একদিন তুমি ঠিকই জানতে পারবে এই আমি নামক কালো ভূতটাই তোমার জন্য বেস্ট ছিলাম। কিন্তু সেদিন আর আমাকে হাজার খুঁজলেও পাবে না। আচ্ছা ম্যাডাম, এখন তাহলে কফিটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। সুজন কথাটা বলেই চোখের কোণে জমে থাকা পানি মুছে বাইরে চলে আসে। আজকে কেন জানি সুজনের খুব করে মন খুলে কান্না করতে ইচ্ছে হচ্ছে। খুব করে খোলা আকাশকে জানাতে ইচ্ছে করছে সুখ পাখিটা ওর কাছে এসেও কেন মুখ ফিরিয়ে চলে যায়। সুজনের সব ভাবছে আর কাজ করতেছে। এ রাতে সবাই খাবার টেবিলে খাবার পরিবেশন করে, কিন্তু সুজন জানা কেন জানা সেটা তো আপনারা জানেনই। সেটা থেকে রাত্রি ওর বাবাকে জিজ্ঞেস করে। আবু, আমি তো এখানে সব কাজের লোকই দেখছি, তাহলে তোমার সেই নতুন উগানটা থেকে আগত কাজের লোক কালো ভূতকে তো দেখছি না। ও, সেটা আর বলিস না। ও কাজে আসার আগেই আমাকে বলেছে ও নাকি সন্ধ্যার আগে কোনো কাজ করতে পারবে না। সেটা কেন আমি জানি না। এটা আবার কোন ধরনের কাজের লোক? পয়সা নিবে ঠিকই, অথচ পুরো সময় কাজ করবে না, সেটা কেমন কথা? বাদ দে না মা, আরো অনেক কাজের লোক তো আছে। আর ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমার অনেক মায়া হয়। ছেলেটা মনে হয় এইটুকু বয়সে অনেক আপন জিনিসকে হারিয়েছে। এইদিকে বাবা মেয়ের কথা বলছে আর চুপটি করে শুধু সবটা শুনিয়ে যাচ্ছে রাহুল। কিছুই বলছে না, কেননা যেখানে রাত্রি নিজেই সুজনকে এড়িয়ে যাচ্ছে সেখানে ও কেন বলবে। ও, তাহলে ওর খাবার কি আবার এক্সট্রা কাজের লোক দিয়ে ঘরে দিয়ে আসতে হবে নাকি? হাজার হলেও ভিআইপি কাজের লোক বলে কথা। আরে না, আর তুই তো ভালো কথাই মনে করিয়ে দিচ্ছিস। ওকে তো খাবার কথা বলি নাই। দাঁড়া, আমি ওকে ডাকছি। এই সুজন, সুজন, এদিকে আয় তো। সুজন ওর নামে শ্বশুর রচির সাহেবের ডাক শুনে রুম থেকে বেরিয়ে আসতেই দরজা দাঁড়িয়ে থাকা একটা কাজের লোকের সাথে গুতা খায়, কেননা ওইখানে ছিল অন্ধকার। সুজন পড়ে যেতে নিলেই অন্য একজন ধরে ফেলে, তাই আর সুজন পড়ে যায় না। এদিকে সবাই তো অবাক, আর অবাক হবেই না কেন? রুমে এভাবে একটা লোকের সাথে থাকা খেয়েছে, আবার পরক্ষণেই সব ভুলে যায়। এটা ভেবে হয়তো ঘুমিয়ে থাকার কারণে এমনটা হয়েছে। আর এদিকে সুজন ধীরে ধীরে টেবিলের কাছে আসে। স্যার, আমাকে কেন ডেকেছেন? আমি তো আপনাকে আগেই বলেছি আমি সন্ধ্যার পরে কাজ করতে পারবো না। যদি আমাকে সন্ধ্যার পরে কাজ করতে হয় তাহলে আমি এই কাজ করব না। তাহলে আমাকে এখন কেন ডাকলেন? সুজনের এমন কথা শুনে রাত্রির মেজাজটা অনেকটাই গরম হয়ে যায়, আর বসা থেকে উঠে সুজনের গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। সবাই তো অবাক যে রাত্রি এভাবে সুজনকে মারবে। ওই, তোকে কাজে রেখেছে কাজ করার জন্য নাকি ঘুমানোর জন্য? হ্যাঁ, আবার মুখে মুখে কথা বলিস যেন তুই এই বাড়ির মালিক। রাত্রিকে ওর বাবা থামিয়ে দিয়ে সুজনকে উদ্দেশ্য করে বলে। সুজন তো গালে হাত দিয়ে আবুলের মতো দাঁড়িয়ে আছে। রাত্রি, তুই ওকে মারছিস কেন? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। কেননা সুজন কাজে আসার আগেই এটা আমাকে বলেছে। আর সুজন, আমি তোমাকে কাজ করার জন্য ডাকিনি, তোমাকে ডেকেছি খাবার খাওয়ার জন্য।
আমি খুবই দুঃখিত স্যার, আমি না বুঝেই আপনার সাথে বেয়াদবি করে ফেললাম, আমাকে ক্ষমা করে দিয়েন। আচ্ছা হইছে, এইভাবে আর বলতে হবে না। এই রহিমা, তুই সুজনকে খাবার দে তো, ও রুমে গিয়ে খাবে নি। সুজনের প্লেটে আবার খাবার দিলে সুজন যেই না রুমের দিকে পা বাড়াবে অমনি রাত্রি ওকে থামিয়ে বলে, ওই, কই যাস তারা? তোর সাথে কথা তো এখনো শেষ হয়নি, আর আমরা তো তোকে যেতে বলিনি। তাহলে তুই কোন সাহসে যাচ্ছিস সেখান থেকে? সরি ম্যাডাম, আসলে আমি বুঝতে পারিনি, ঘুমের কারণে চোখের পাতা এক করতে পারছি না, তো তাই চলে যাচ্ছিলাম। আর তাছাড়া আমার শরীরটাও এমনিতেই অনেক দুর্বল। কি বল বাবা, তোমার শরীর দুর্বল? তাহলে তুমি রাত্রিকে বললেই তো তোমাকে ঔষধ দিয়ে দিত। আব্বু, খাইয়া তো আমার কোনো কাম নাই। আমি ওর মতো ছেলে চিকিৎসা করতে যাব? আর এই যে, তুই কেন সন্ধ্যার পর কাজ করতে পারবি না সেটা এখানে বল, তারপরে যাবি। এমনি ম্যাডাম, আসলে আমার সন্ধ্যার পরে কাজ করতে ভালো লাগে না, তাই আমি সন্ধ্যার পরে বাড়িওয়ালা যতই কষ্ট হোক না কেন কাজ করি না। কিন্তু আমি তো জানি তুই আগে সারা দিন রাত কাজ করতি, তাও হাঁপিয়ে যাইতি না। এই রে, কি বলে ফেললাম, মনে হয় নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। রাত্রি কথাটা বলেই জিভে কামড় দেয়। আর এদিকে রাত্রির কথা শুনে ওর বাবা বলে, কি রে মা, তুই আগে থেকে সুজনকে চিনিস নাকি, যে বলছিস ও আগের দিন রাত কাজ করতো? না বাবা, আমি তো বলতে চাচ্ছিলাম ও আগে হয়তো কাজ করেছে, তাহলে এখন কেন করতে পারবে না? আর কাজের মানুষকে তো কাজ করেই খেতে হবে, এটাই স্বাভাবিক। ও, আমি আরো ভাবলাম তুই হয়তো ওকে আগে থেকে চিনিস। তা যাই হোক সুজন, তুমি এখন তাহলে রুমে যাও। ঠিক আছে স্যার, আর ম্যাডাম শুভরাত্রি। সুজন কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে রাত্রি ওর যাওয়ার দিকেই তাকিয়ে মনে মনে ভাবতে থাকে। আমি তো আগে দেখেছি ও রাতেও কাজ করতো, তাহলে এখন সন্ধে হলেই কাজ করতে সমস্যা কোথায়? না, আমাকে এটা জানতেই হবে, যে করেই হোক। রাত্রে এসব ভাবতে ভাবতে খাওয়া শেষ করে সে ঘুমিয়ে পড়ে। এদিকে সুজনের কোনোভাবেই যে ঘুম আসতেছে না। ঘুমোতে নিলেই রাত্রির মায়াভরা মুখটা ভেসে ওঠে। সুজন একবার বসেও তো একবার উঠে, তবুও যেন ঘুম পড়ে ওর কাছে কোনো মতেই ধরা দেয় না। সুজন চোখটা বন্ধ করে স্বপ্নের জগতে চলে যায়। আচ্ছা সোনা, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না কেন? তুমি বোঝো না আমার এই মনটা যে শুধু তোমাকেই চাই। আমি তো সবসময় তোমাকেই কাছে পেতে চাই, কিন্তু তুমি তো আমাকে সহ্যই করো না। কি করব বলো, আল্লাহ যে আমাকে কালো করেই বানিয়েছে। আরে বুদ্ধু, আমি তোমাকে দেখতে পারি না তো কি হয়েছে? তুমি আমাকে বাধ্য করবা তোমাকে ভালোবাসতে, সেটাও বোঝো না? তুমি জানো না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, তেমনই হয়তো আমার ইগোর জন্য তোমাকে দেখতে পারি না, তবে ভিতরে ভিতরে অনেক ভালোবাসি। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো আর আমি কিনা সেটা বুঝতেই পারিনি। আচ্ছা শোনা, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। আরে বুদ্ধু, তোমার বিয়ে করা বউ আমি, আর আমাকে জড়িয়ে ধরবে তার জন্য অনুমতি চাচ্ছ? হ্যাঁ, ধরো, আমাকে জড়িয়ে ধরো, তোমার স্পর্শ আমাকে উষ্ণতায় ভরিয়ে তুলুক। সুজন খুশি হয়ে রাত্রিকে জড়িয়ে ধরতে গেলেই ঠাস করে ফ্লোরে পড়ে গিয়ে চিৎকার করে ওঠে। ও মা গো, আমার কোমরটা বুঝি ভেঙেই গেল। সুজন ফ্লোর থেকে তাড়াতাড়ি উঠে আবার ঘুমিয়ে পড়ে। এদিকে সকালে সুজন নিজের হাতে কফি বানিয়ে রাত্রের রুমে আসে। এই যে ম্যাডাম, আপনার সকালের কফি, আর কফিটা আমি স্পেশালভাবে বানিয়েছি। সুজনের মুখে এমন কথা শুনে রাত্রি কফির মগটা হাতে নিয়েই ঠাস করে ফ্লোরে ফেলে দেয়। আর সুজন ফ্লোর থেকে ভাঙা মগের টুকরো তুলে নিয়ে যায়। ইচ্ছে আমাকে কফি খাওয়াতে? আরে, তোর মুখে দেখলেই তো আমার বমি আসে, তাহলে তোর হাতে কফি খাবো এটা ভাবলি কিভাবে? কালো ভূত কোথাকার। এদিকে সুজন কিছু মনে না করে সেখান থেকে এসে সকালের নাস্তা তৈরি করে। বাইরে থেকে রাত্রির বাবা সুজনকে ডেকে বলে, এই সুজন, সুজন, কোথায় তুই? একটু এদিকে আয় তো। জি স্যার, আমি এখনই আসতেছি। সুজন রান্নাঘর থেকে উপরে কথাটা বলেই চলে আসে। আর এইদিকে চৌধুরী সাহেবকে খুঁজতে থাকে, কোথাও পায় না। কেননা সে যে একটু ধরে বসে আছে, আর সুজন তো দূরের জিনিস দেখতেই পারে না। কি ব্যাপার স্যার, আপনি আমাকে ডাক দিয়ে কোথায় চলে গেলেন? আমি তো বাইরে এসে আপনাকে দেখছি না। সুজন, আমি তো তোমার ডান পাশে বসে আছি, তাহলে তুমি আমাকে দেখছো না কেন? সুজন, তুমি কি চোখে কম দেখতে পাও নাকি? আর স্যার কি যে বলেন না, আসলে আমি ডান দিকে তো তাকাইনি, তাই দেখিনি আপনাকে। এদিকে রশি সাহেব
কিছু বলার আগেই সিঁড়ি দিয়ে নামতে নামতে রাত্রি বলে ওঠে, কেননা রাত্রি সিঁড়িতেই দাঁড়িয়ে সব কিছুই শুনেছে। বাবা, ও কি বলবে? ও তো কাজে শুধু ফাঁকি দেবার ধান্দা করে, তাই তো তুমি ডাকা সত্ত্বেও তোমাকে না খুঁজে দাঁড়িয়ে থাকে। রাত্রি, তুই তো হাসপাতালে যাচ্ছিস, তো নাস্তা করে চলে যা। বুঝি না তুই কেন ওর পিছনে পড়ে আছিস। হ্যাঁ, ও তো বললই আমাকে দেখতে পায়নি। বাবা, তুমি তো জানো না, এরা শুধু কাজে ফাঁকি দেওয়ার জন্য নানা রকম বাহানা খোঁজে, আর এটাও একটা বাহানা, বুঝলে? হয়েছে রে মা, তোকে আর কিছুই বলতে হবে না। সুজন, তুই গিয়ে রাত্রিকে নাস্তা দে তো, না হলে আমার কানের 12টা বাজিয়ে দিবে। তারপর সুজনের কিছু না বলে রাত্রির জন্য টেবিলে খাবার সাজিয়ে রাখে, আর রাত্রি মনের ভিতরে রাগকে লুকিয়ে রেখে খাবার খেয়ে হাসপাতালে চলে যায়। আর সুজন গিয়ে বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকে। সুজন হাঁটতে হাঁটতে বাড়ির শেষ প্রান্তে চলে আসে, যেখানে থেকে বাড়ির পাশে কাঠুরিয়া গাছ কাটার কাজ করতেছে সেটা দেখা যায়। কেননা রাত্রিদের বাড়িটা ছিল শহর থেকে একটু দূরে, যেখানে কাঠের কাজ ছিল। সুজন এক ধ্যানে তাদের দিকে তাকিয়ে দেখছিল। তারা সবাই কাজ করছে আর নানান রকমের ভাটিয়ালি বাওয়ালি গান গাইছে। সুজন যেন মনটা জুড়িয়ে যাচ্ছে সুজনের। অনেকটা সময় সুজন সেখানে দাঁড়িয়ে থেকে বাড়ির ভেতরে চলে আসে, আর বাড়ির ভেতরে এসেই সামনে পড়ে যায় রাহুল। আর রাহুল আশেপাশে ওর বাবাকে উপস্থিত না দেখতে পেয়ে সুজনকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলে, এই কালাচানের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার বাবাকে ভুলিয়ে বালিয়ে আমাদের বাড়িতে কাজের লোক হয়ে আসার? ভাইয়া, ও সরি স্যার, আসলে আমি তো জানতাম না এটা আপনাদের বাড়ি। যদি জানতাম তাহলে তো কাজের লোক হয়ে না বরং জামাই হয়ে আসতাম। সুজন কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে রাহুল সুজনের এভাবে চলে যাওয়া দেখে রাগে ফুলতে থাকে আর বলতে থাকে, তুই আমার সাথে যতই বাহানা দেখাস না কেন, আমি তোর চাল ঠিকই বুঝতে পেরেছি। তুই যদি চলিস ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। কিরে রাহুল, তুই এইভাবে এইদিকে তাকিয়ে বিড়বিড় করে কি বলছিস? হ্যাঁ, আমি তো তোর ভাব দেখে কিছুই বুঝতে পারছি না। ও বাবা, তুমি? আসলে আমি ওইদিকে তাকিয়ে একটা কথা ভাবছিলাম, আর কারো ভাবনা তো কেউ বুঝতে পারে না, তাই না? সেটা ঠিক, কেননা তোর আর রাত্রির মনে কখন কি চলে সেটা তোরা নিজেরাই জানিস না, তাহলে আমি কিভাবে বুঝবো? হুম, আচ্ছা হয়েছে, এখন তুই আজকে অফিসে যাবি না? হুম, অফিসে যাব, কিন্তু তুমি তো বাড়িতে ছিলে না, তাই আমি তোমার জন্য বসে অপেক্ষা করছিলাম। এখন চলো আমার সাথে। ঠিক আছে বাবা, তুই থাক, আমি এখনই রেডি হয়ে আসতেছি। আর হ্যাঁ, বৌমা নাকি আজকে তার বাপের বাড়িতে যাবে। যাবে বলেই কইলো। ঘুরে আসুক, অনেক দিন হলো কোথাও ঘুরতে যায় না। এইভাবেই আরো কথা বলে মিস্টার রশিদ সাহেব সেখান থেকে চলে আসে রুমে, আর রেডি হয়ে আবারও চলে আসে নাস্তা করতে। সকালে নাস্তা করে রশিদ সাহেব রাহুলের সাথে অফিসে চলে যায়। এদিকে সুজন বসে বসে ভাবছে, কি করব আমি? এভাবে তো জীবন চলবে না। আমার এই অন্ধ জীবনে কেউ তো আর আসবে না। তাহলে কি আমাকে এভাবেই ধুকে ধুকে মরতে হবে? সুজন ভাবনায় মগ্ন। আর এইসব ভাবনা চিন্তার সাথে রাত্রের অবহেলার মাঝেই দিয়ে হারিয়ে যায় আরো 6টি মাস। এখন রাত্রি সুজনকে যেন একদমই দেখতে পারে না। সুজন এখন আর আগের মতো দেখতে পায় না, কেননা চোখের পাওয়ার ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। একদিন সন্ধ্যায় রাত্রি বসে বসে ফন্দি করে, ওই কালাচাঁদ কেন সন্ধ্যের পরে কাজ করে না, সেটাই আজকে দেখব। ওই কাজ না করে কিভাবে থাকে সেটা আমাকে দেখতেই হবে। এখন তো সন্ধেবেলা, আর আমি তো বাড়ির বাইরে বসে আছি। দেখি, এক্ষুনি পারফেক্ট সময় ওকে পরীক্ষা করার জন্য। সুজন, আজকেই তোর গোপন করা সব বেরিয়ে যাবে। তুই শুধু দেখ আমি কি করি। এই সুজন, সুজন, ওই কালো ভূতের বাচ্চা, কোথায় তুই? এদিকে সন্ধ্যা হয়েছে, দিনের আলো কমে গেছে, তাই সুজন আগেই রুমে এসে বসে আছে, যেন কেউ বুঝতে না পারে ও যে চোখে দেখতে পায় না ঠিক মতো। রাত্রে ডাক শুনে সুজন তাড়াতাড়ি সাড়া দেয়, জি ম্যাডাম, বলেন। আমি বারান্দায় বসে আছি, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি আর 1 কাপ কফি নিয়ে আসতো তাড়াতাড়ি। রাত্রির এমন কথা শুনে সুজনের তো প্রায় কলিজা শুকিয়ে যাবার মতো অবস্থা। যে মানুষটা ঘরের ভিতরেই ঠিকভাবে যেতে পারে না, চোখে দেখতে না পাওয়ার কারণে
তাহলে বাড়ির বাইরে কিভাবে যাবে? তাই নিজেকে বাঁচানোর জন্য বলে, ম্যাডাম আপনি খারান, আমি কাউকে দিয়ে পাঠিয়েছি। থাপড়াইয়া তোর দাঁত ফেলে দিব। আমি তোকে অর্ডার করছি, তুই নিয়ে আসবি, না হলে কি হবে সেটা আমি নিজেও জানি না। সুজন এবার রাত্রের কথায় অনেকটাই ভয় পেয়ে যায়, আর ভয় পাওয়াটাই স্বাভাবিক। কষ্ট করে ধীরে ধীরে রান্নাঘরে এসে রাত্রের কথা মতো সবকিছু বাইরে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। বাড়ির মেইন দরজা পর্যন্ত ভালোভাবেই আসতে পারে, কিন্তু দরজা পার হলেই কিছু আর দেখতে পায় না। তাই রাত্রিকে ডেকে বলে, ম্যাডাম আপনি কোথায়? আমি তো বারান্দায় আছি, কফি আর ঠান্ডা পানি নিয়ে। এই যে আমি তোর পাশেই বসে আছি, সেটা কি তুই দেখতে পাস না? ওই, তুই কি চোখে দেখতে পাস না নাকি? আরে কি বলেন, আমি চোখে দেখতে পাবো না কেন? হ্যাঁ, আর আমি যদি চোখে দেখতে না পাই তাহলে পথ চলে কিভাবে? ঠিক আছে, আর কথা বলতে হবে না, এখন তাহলে পানি দে আমাকে। সুজন রাত্রির কথা মতো যেই না সামনের দিকে যেতে নিস অমনি রাত্রি চালাকি করে পাটা বাড়িয়ে দেয়। সুজন দেখতে না পেয়ে রাত্রির পায়ের সাথে বাড়ি খেয়ে সুজন ঠাস করে পড়ে যায়। আর সুজনের হাতে থাকা ট্রে সাজানো পানি আর কফি পুরোটাই রাত্রির শরীরের উপরে এসে পড়ে। রাত্রি তো রাগে শরীর জ্বলে যাচ্ছে। রাত্রি রাগকে সামলাতে না পেয়ে সুজনের গালে থাপড় বসিয়ে দেয়। সরি ম্যাডাম, আমি আপনার পা দেখতে পাইনি, তাই তো আপনার পায়ের সাথে বেঁধে পড়ে গেছি। তুই আমার পা দেখতে পাসনি? এখানে চকচকে দেখা যাচ্ছে লাইটের আলোতে, আর তুই বলছিস আমার পা তোর চোখে পড়েনি? ম্যাডাম আমি তো আগেই বলেছি আমি সন্ধ্যার পরে কোনো কাজ করতে পারবো না, কারণ আমার সন্ধ্যা হলেই খুব ভয় করে, যার জন্য সব কিছু আউলাই যায়। তোর আওলাই যাওয়া আমি বের করছি, দাঁড়া। তোর এত বড় সাহস, তুই আমার শরীরে গরম কফি সাথে ঠান্ডা পানি ফেলে দিস? আপনি যদি পা বাড়িয়ে না দিতেন তাহলে তো এসবের কিছুই হতো না। আমি তো খুব সাবধানে আপনার কাছে আসতেছিলাম। রাত্রি সুজনের কথা সহ্য করতে না পেয়ে আবারও সুজনের থাপ্পড় দিতে গেলেই রাত্রি বাবা বাইরে থেকে আসতে আটকিয়ে দেয়। কি ব্যাপার রাত্রি, তুই ওকে এভাবে মারছিস কেন? হ্যাঁ, বাবা, তুমি জানো ও কি করেছে? আজব, আমি কি বাড়িতে ছিলাম নাকি যে জানবো সুজন তোর সাথে ঠিক কি করেছে? বাবা, আমি ওকে বলেছি আমি তো বাইরে বসে আছি, তো আমার জন্য ঠান্ডা পানি আর গরম কফি নিয়ে আসতে, আর হারামজাদা কফি আর পানি এনে সবটাই আমার উপরে ফেলে দিচ্ছে। কি বলিস? ও তোর উপরে ফেলে দিতে যাবে কেন? সুজন, তুমি এটা কেন করছো? হ্যাঁ, স্যার আমি তো দেখিনি, আর সব থেকে বড় কথা ম্যাডাম পায়ে গিয়ে দিছিল, যেটা আমি দেখতে পাইনি। আর তাছাড়া সন্ধ্যা হলে আমার মনের মাঝে কিছু একটা ভয় কাজ করে, তাই আমি সব কিছু গুলিয়ে যাই। ও আচ্ছা, তুমি তাহলে রুমে যাও, আমি এই দিকটায় দেখছি কি হয়। আর এই যে রাত্রি, তুই সুজনের সাথে এমন ব্যবহার কেন করিস? হ্যাঁ, বাবা, সেটা তো তোমার বাম পকেটে রেখে দাও। আগে এটা বলো, এখানে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে, তাহলে ও আমার পা দেখলো না কেন? তাহলে ও কি চোখে দেখে না? কি বলিস? ও চোখে না দেখলে কাজ করবে কিভাবে? আর তাছাড়া ও সারাদিন তো ঠিকভাবে কাজ করে, ওর কাজের তো কোনো ভুল পায় না। সেটাও তো কথা। তবে বাবা, আমি দেখেই ছাড়বো ও কেন রাতে কাজ করতে চায় না। অন্ধকার দেখলেই ভয়ে আটকে ওঠে। সেটা বাদ দিয়ে একটা কথা শোন, আমরা একটা নতুন প্রজেক্টের কাজ হাতে পেয়েছি। প্রজেক্টটা অনেক বড়, তাই আগামীকাল সন্ধ্যায় আমাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করেছি, যেখানে চেনা জানা অনেক মানুষ আসবে। বাপের কথা শুনে রাত্রি তো সেই খুশি হয়, আর খুশি হবেই না কেন বলেন? এমনিতেই বাড়িতে অনেক দিন হলো কোনো বড় অনুষ্ঠান হয় না। রাত্রি খুশি ওর বাবাকে বলে, আমার তো এখনই খুশিতে নাচতে ইচ্ছে করছে। বাবা, তুমি এটা কি কথা শোনাইলা? ইস, কত মজা হবে, ভাবতেই কেমন খুশি খুশি লাগছে। হয়েছে, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। কেমন? আর মা, ওই ছেলেটার সাথে এমন করিস না। আমি ওর চোখে স্পষ্ট কাউকে হারানোর হৃদয় বিদায়ক কষ্টের ছবি দেখতে পাই। রাত্রির বাবা কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে রাত্রি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে। বাবা, এটা কি বলো? ও আবার কি হারানোর কষ্ট থাকতে পারে? আমি তো ওকে ভালোবাসি না, বাবা স্বামী হিসেবে মেনেও নেইনি, তাহলে ও আমাকে হারানোর কষ্ট কিভাবে পাবে? যাই হোক, আমি কালকেই ওর হাতে টাকা আর ডিভোর্স লেটার দিয়ে দিব, তাহলে আমার জীবন থেকে ওর স্মৃতি সব মুছে যাবে। আমি আর এইসব বয়ে বেড়াতে পারছি না।
রাত্রি এসব ভাবতে ভাবতে রুমে চলে আসে, আর এদিকে সুজন ওয়াশরুমে চোখে পানি দিচ্ছে আর অযোধ্যারায় চোখে জল ফেলছে। আজকে যেন কোনোভাবেই ওর কান্না থামছে না। যাকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছে, তার সব কিছু দিয়ে দিছে, আর সেই তাকে বোঝে না। এর থেকে আর কষ্টের কি হতে পারে। এভাবেই রাত পেরিয়ে পরের দিন আসে। বাড়িতে ধীরে ধীরে অনেক মানুষের ভিড় জমতে থাকে। সবাই সবাইকে আপ্যায়ন করতেই যেন ব্যস্ত। এদিকে হঠাৎ সুজনের উপরে চোখ পড়ে যায় ডাক্তার অমিতের। ডাক্তার অনেকটাই খুশি হয়ে সুজনের কাছে আসে। সুজন তো অমিতকে দেখেই অবাক। আর স্যার আপনি এখানে কিভাবে আসলেন শুনি? আমি তো সারপ্রাইজড হয়ে গেছি আপনাকে দেখে। সেটা তো আমি পরে বলছি, আগে তুমি বলো, সেদিন আমার বাড়ি থেকে তুমি চলে এসেছিলে কেন? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি? স্যার, যার সামনের পথটাই অন্ধকারে ঢেকে থাকে, সে কি করে আপনার বাড়িতে থেকে আনন্দ করার স্বপ্ন দেখবে? আর তাছাড়া আমি কারো মাথায় বোঝা হয়ে থাকতে চাই না, তাই সেদিন চলে এসেছিলাম। তাহলে তুমি এখানে তো রাত্রিকে পেয়েই গেছো, এখন তো তুমি খুশি তাই না? আমি অনেক খুশি এই কারণে যে আমি এই বাড়ির কাজের লোক হলেও রাত্রিকে তো সারাটাক্ষণ দেখতে পাই। খুব ভালো লাগে আমার, আমি যখন ওর চোখে সারা দুনিয়া দেখি। তুমি এখানে কাজের লোক হয়ে থাকো? এটা তো আমার শুনতে কেমন খারাপ লাগছে। আর রাত্রি তোমার সাথে খারাপ ব্যবহার করে? তার করা খারাপ ব্যবহারগুলোই আমার কাছে ভালোবাসা মনে হয়। কি করব স্যার, একে তো গরিব, তার উপরে অন্ধ, এমন একটু অবহেলা তো পেতেই হবে। আচ্ছা স্যার, আপনার কাছে এমন কোনো ওষুধের সন্ধান আছে যে ওষুধ খেলে কারো কোনো কথাই আমি অপমানিত হব না, মনের গহীনে গিয়ে কোনো ব্যথা লাগবে না, চোখ দিয়ে অযোধ্যারায় পানি পড়বে না? না, এমন কোনো ওষুধের সন্ধান আমার কাছে নেই। দাঁড়াও, আমি রাত্রিকে দেখছি ও কিভাবে তোমার সাথে এমন ব্যবহার করতে পারে। ও কি মনে করেছে ডাক্তার হয়েছে বলে যা খুশি তাই করবে? ও কি ভুলে গেছে যাকে কালো বলে এত অবহেলা করছে তার চোখের দৃষ্টি দিয়ে সে দুনিয়ার সৌন্দর্য দেখে? না স্যার, আপনার দোহাই লাগে, আপনি ওকে কিছু বলবেন না। আমি তো চাই ও ওর মতো সুখে থাকুক, আর আমি না হয় দুদিনের জিন্দেগি এভাবেই সবার অবহেলা নিয়ে কাটিয়ে দেবো। আমার তো শুধু একটাই স্বপ্ন ছিল, সেটা ওকে আঁকড়ে ধরে বাঁচার। সেটা যখন হলোই না, তখন ও না হয় নিজের অধরা পড়ে থাকার স্বপ্নগুলোকে সম্পূর্ণ করুক। সুজনের কথা শুনে ডাক্তার অমিত যে না কিছু বলতে যাবে, তার ঠিক আগ মুহূর্তে রাত্রির বাবা সেখানে এসে বলে। আরে বিআই সাহেব, আপনি কখন আসলেন? আর সুজনকেই বা আগে থেকে চেনেন কিভাবে? হুম? এই তো বেআই সাহেব, আমি একটু আগে এসেছি। আর সুজন আগে আমার বাসায় ছিল। আমি একটা কাজে বাইরে চলে গেছিলাম বলে সুজন চলে এসেছে আমাকে না বলেই। ডাক্তারের কথা শুনে রথি সাহেবের যেই না কিছু বলতে যাবে, তার আগেই রাত্রি বলে ওঠে, যেটা শুনে সুজনের চোখ থেকে নিজের অজান্তেই 2 ফোঁটা পানি পড়ে। আর এদিকে ডাক্তার অমিত তো রাত্রির কথা শুনে যেন মনে হয় 7 আসমান থেকে সোজা জমিনে পড়ল। বাবা, তুমি তো জানো না, ওই কালাচাঁদ মনে হয় আঙ্কেলের বাড়ি থেকে আঙ্কেলের অনুপস্থিতিতে টাকা নিয়ে পগার পার হয়েছে। এখন এসেছে আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে পালিয়ে যেতে। রাত্রির কথা শুনে অমিত কিছু বলতে চাইলেও সুজনের জন্য কিছুই বলতে পারে না, কেননা সুজন চোখের ইশারায় মানা করেছিল ওকে কিছু বলতে। তাই ডাক্তার রাগ দেখিয়ে তার মেয়ের কাছে চলে আসে। এদিকে সুজনও কিছু বলে না। ছি মা, ছি! তুই এইভাবে ছেলেটাকে সবার সামনে অপমান করলি। আমি তো ভাবতেই পারিনি তুই এতটা নিচু মনের মানুষ হয়ে গেছিস। রাত্রির বাবা কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে সুজন রুমে এসে প্রতিদিনের মতো নেশায় মগ্ন হয়ে পড়ে, কেননা এই নেশাই ওকে রাত্রিকে ভুলে থাকতে সাহায্য করে। সুজন অনেক দিন আগেই নিজেকে নেশা জগতে ডুবিয়ে দিয়েছে। এখন চাইলেও সেই জগৎ থেকে বের হতে পারবে না। দেখতে দেখতে পার হয়ে যায় অনেকটা সময়। আর এদিকে রাত্রির বাবা সব কিছুই সবার সাথে শেয়ার করে। কিছু সময় পরে রাত্রি হাতে টাকার একটা ব্যাগ আর ডিভোর্স পেপার নিয়ে সেখানে আসে। রাত্রির হাতে টাকার ব্যাগ আর কাগজ দেখে রাত্রির বাবা ভাই তো অবাক। কি রে রাত্রি, তোর হাতে টাকা আর ওই কাগজটাই বা কিসের? আমি তো বুঝতেই পারছি না। বাবা, তুমি জানতে চেয়েছিলে না আমার চোখে দৃষ্টি ফিরিয়ে আনার জন্য কে তার সারা জীবনের কামাইয়ের টাকা খরচ করেছিল? আর ভাইয়া আমার বিয়েই বা কার সাথে দিয়েছিল? হ্যাঁ, সেটা তো আমি অনেক আগে থেকে তোর থেকে শুনতে চাচ্ছি, কিন্তু তুই তো কখনোই বলিসনি। শুধু কোনো না কোনো ভাবে এড়িয়ে গেছিস। বাবা, আজকে তোমাকে সব কিছুই বলবো। তুমি যাকে কাজের লোক হিসেবে এই বাড়িতে জায়গা দিয়েছো, ওই কালো ভূতের সাথেই ভাইয়া আমাকে বিয়ে দিয়েছিল। ও মানুষটা কালো হলেও ওর মনটা সবার থেকেই ভালো। কিন্তু
কালো বলেই আমার ওকে দেখতে ইচ্ছে করে না, তাই আমি ওর সব টাকা ফিরিয়ে দিচ্ছি। আর এই যে বললে, এটা হলো আমার আর ওর ডিভোর্স পেপার। বাবা, তুমি ওকে ডেকে টাকাগুলো বুঝিয়ে দাও আর পেপারটা সাইন করিয়ে নাও। এদিকে রাত্রির কথা শুনে রথি সাহেব জেনে কিছু বলতে যাবে ঠিক তখনই সেখানে অট্টগোল বেজে যায়। কেননা সুজন রাত্রের এমন কথা শুনে বেহুশ হবার মতো হয়ে যায়। আর এদিকে রুমের মাঝে হালকা অন্ধকার থাকায় একটা মেয়ের সাথে ধাক্কা খায়। আর দুঃখের কথা হলো সুজনের হাতে ওই মেয়ের গলার থেকে স্বর্ণের চেইনটা ছিঁড়ে আটকে যায়। ব্যাস, সবাই ছিনতাইকারী ভেবে সুজনকে মারতে থাকে। সবার কিল গুতা উস্টা খেয়ে সুজনের অবস্থা একদম খারাপ। সুজনের দেহটি মাটিতে পড়ে আছে, তবুও যেন সবাই মারতেই ব্যস্ত। মুখ দিয়ে অনবরত রক্ত বেরোচ্ছে। ঘটনা বুঝে বাকি সবাই সেখানে আসে। তখন সবাই সুজনকে মারা বাদ দেয়। আর রাত্রি পেছন থেকে বলে, বাবা, দেখলে আমি বলেছিলাম না ও চুরি করার জন্যই এখানে এসেছে? এখন আমার কথা সত্যি হলো তো নাকি? ওর মতো লম্পট চোরকে তো এভাবেই মারা উচিত। তুই চুপ থাক। সুজনকে দেখে আমার এমন কখনোই মনে হয় না বা হবে। আমি একটা কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। সুজন সন্ধ্যা হলেই এমন করে কেন? রশি সাহেবের কথা শুনে অমিত দূর থেকে বলে ওঠে, যেটা শুনে রীতিমতো সবাই অবাক হয়েই তাকিয়ে থাকে। আর সুজনকে এভাবে মারার কারণেই সবাই অনুতপ্ত বোধ করে। সুজন কেন এমন করে জানেন? কারণ সুজন ঠিকমতো চোখে দেখে না। ওর একটা চোখ পুরোপুরি অন্ধ, আর অন্য একটা চোখ দিয়ে ভাঙা আয়নার মতো অতি সামনের কিছু জিনিস দেখতে পায়, তাও আবার অস্পষ্ট। আর সন্ধ্যার পরে তেমন কিছুই দেখতে পায় না। রফিক, তুমি সুজনকে হাসপাতালে নিয়ে যাও তো, ওর অবস্থা খুবই খারাপ। কি বলছেন? ওর চোখ তো খারাপ ছিল না, ও তো আগে থেকেই চোখে দেখতো। তাহলে হঠাৎ ওর চোখের সমস্যা কি করে হলো, যেটা কখনোই বুঝতে পারিনি। পারবে কি করে? তুমি তো সব সময় ওকে বাইরে থেকে ওর কালো রূপটা দেখেই বিচার করেছো। কখনো ওর ভিতরে লুকিয়ে থাকা কষ্টটাকে বুঝতে চেষ্টা করেছো? করনি। যেই মানুষটা দিনের পর দিন, রাতের পর রাত তোমাকে নিয়ে ভেবেছে শুধু। আর তুমি, সি, ভাবতে অবাক লাগে। কেউ দামি জিনিস পেয়ে হারায়, আর কেউ না পেয়ে আফসোস করে। বিআই সাহেব, কিন্তু ওকে দেখে তো কখনোই অন্ধ বলে মনে হয়নি। আর আমি কখনো বুঝতেও পারিনি সুজন রাত্রির স্বামী। আপনারা তো সব সময় এই ভিতরে ভিতরে পড়ে ছাই হয়ে যাওয়া মানুষটার সাথে শুধু অবহেলা করে গেছেন। কখনো জানতে বা বুঝতেও চাননি এই মানুষটার ভিতরে কতটা কষ্ট লুকিয়েছে। বিআই সাহেব, জানেন কাউকে কতটা ভালোবাসলে নিজের জীবন বাজি রাখা যায়? আর আপনারা কি সেই বাজি ধরা মানুষটার কথা জানতে চান? অবশ্যই, আপনি বলেন তো। ওই যে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে গেল, ওই ছেলেটাই সে। আপনার মেয়েকে এতটাই ভালোবেসেছিল যে নিজের সুখের কথা না, বরং রাত্রির খুশিকে বড় করে দেখত। রাত্রি যেন চোখের দৃষ্টি ফিরে পেয়ে ডাক্তার হবার স্বপ্ন পূরণ করতে পারে, সেজন্য সুজন নিজের চোখ দিয়ে দেয়। সাথে তার বেঁচে থাকার শেষ সম্বল বাড়িটাও বিক্রি করে দিয়ে রাস্তায় রাস্তায় পড়ে থেকেছে। রাতে কাজ করতে পারে না বলে কেউ কাজ দেয়নি, থাকতে হয়েছে দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে। জানো রাত্রি, সুজন তোমাকে ভুলে থাকার জন্য কি করতো? সবার চোখেই যেন বৃষ্টির পানির মতো পানি। আর এদিকে রাত্রিও কান্না ভেজা কণ্ঠে বলে, ও আমাকে ভুলে থাকার জন্য কি করতো শুনি? আমি তো সব সময় ওকে হাসি খুশি থাকতেই দেখেছি। সেটাই। ও খুব কঠিন মনের মানুষ ছিল। ও সব সময় নিজেকে নেশার মাঝে ডুবিয়ে রাখত। বিশ্বাস না হয়, ও যেখানে থাকতো সেখানে গিয়ে দেখো, নেশা জাতীয় জিনিস ছাড়া কিছুই পাবে না। আমি অনেক মানা করেছি, কিন্তু একটা কথাই বলতো, আপনজন চলে গেছে, এই নেশা আমাকে কখনোই ছেড়ে যাবে না। এরাই যে আমার বেঁচে থাকার একমাত্র সঙ্গী। অমিত কথা বলতেই পারছে না, চোখ থেকে জল পড়ছে। ডাক্তারের কথা শুনে সুজনের সাথে থাকা সবাই বলে কথাটা সত্য। সুজন সন্ধ্যার পর থেকেই নেশা করা শুরু করত। সুজনের কষ্টের কথা ভেবে তারাও কিছু বলতে পারেনি। জানো রাত্রি, আমি খুব করে ওকে মানা করেছিলাম যে তোমাকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিলে তুমি কোনোভাবে ওর মতো কালো মানুষটাকে দেখতে পারবে না। আর জবাবে একটা কথাই বলেছিল, আর সেটা হলো, স্যার, আমি আমার খুশি কখনোই চাই না রাত্রির খুশির মাঝেই নয়, আমি নিজের খুশি খুঁজে নেব। আর রাত্রি ডাক্তার হলে আমার চোখ দৃষ্টি ফিরিয়ে দেবে, তাহলেই তো হয়ে যাবে। আমি সেদিন সুজনের কাছে হেরে গেছিলাম। আমি ভালো করে জানতাম তুমি ঠিক এমনটাই করবে ওর সাথে।
তাই আমি সুজনকে একটা নষ্ট চোখ আর একটা একটু দেখা যায় এমন চোখ লাগিয়ে দিয়েছিলাম। ওর শুধু একটা ইচ্ছে ছিল, আর সেটাও হলো শুধু তোমার চাঁদ মুখটা যেন দেখতে পায়। তবে রাত্রি, তুমি আজ থেকে মুক্তি। আমার মনে হয় না সুজনের সাথে যা হয়েছে তারপরেও ও বেঁচে ফিরবে। কেননা যেখানে অনেক দিন আগে ওর ক্যান্সার ধরা পড়েছে, যেটা আমি জানতে পেরেছিলাম, কিন্তু ওর রিকোয়েস্টের জন্য কাউকে বলতে পারিনি। কি বলছেন? ওর ক্যান্সার? আর আমি কিছুই জানি না? এটা আমি কিভাবে করতে পারলাম? সেই জন্য মনে হয় একদিন কাঁচতে কাঁচতে ওর গলা দিয়ে রক্ত বের হচ্ছিল। এখন এসব ন্যাকা কান্না করে কোনো লাভ নেই। এখন যাও, ওর শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবার আগেই গিয়ে তোমার ডিভোর্স পেপার সাইন করিয়ে আনো। রাত্রি, তোমাকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না, মনে রেখো। ছি রাত্রি, ছি। তুই এত খারাপ আমি কখনোই ভাবতে পারিনি। এমন একটা মানুষের সাথে এত কিছু করেছিস। আর রাহুল, তুই সবটা জেনেও আমাকে বলিসনি। আমি সাহস করিনি তোমাকে বলার সেই কথাটা, আর রাত্রি তো বলেনি দেখেই আমিও গোপন রেখেছিলাম তোমার থেকে। তোরা যে আমার সন্তান সেটা ভাবতেও আমার এখন বিবেকে বেঁধে আসতেছে। ছি, তোরা এত খারাপ। বাবা, এভাবে বলো না প্লিজ। আমি কখনোই ভাবতে পারিনি এমনটা হয়ে যাবে। আমি তো ওর কালো চামড়াকে সহ্য করতে পারিনি। এই পৃথিবীর বুকে এমন মানুষ আছে যাদের বর কালো, বউ ফর্সা, আবার বউ কালো, স্বামী ফর্সা। কই, তাদের মাঝে তো কখনো ঝামেলা হয় না। তারা তো অনেক হ্যাপি আছে। একটা কথা হয়তো তুই জানিস না, অন্ধকার আছে বলেই আমরা ঘুমানোর জন্য সুন্দর একটা রাতকে পাই। কালো জগতের আলো। আমি আমার এত বছরের ডাক্তারি জীবনে কখনো এমন মানুষকে দেখিনি যে নিজের জন্য না ভেবে একটা স্বার্থপর মেয়ের জন্য ভেবেছে। আফসোস রাত্রি, এমন একটা সুন্দর মনের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েও ধরে রাখতে পারলে না। ডক্টর অমিত কথাটা বলি সেখান থেকে সোজা হাসপাতালে চলে আসে, আর পেছনে পেছনে বাড়ি থেকে সবাই চলে আসে। ডক্টর অমিত এসে দেখে সুজন আরামে ঘুমিয়ে আছে, কোনো চিন্তা নেই, মুখটা যেন উপরের দিকে তাকিয়ে হাসতেছে। ডাক্তার অমিত চোখের পানি মুছে হাত দিয়ে সুজনের চোখের পাতা বন্ধ করে দেয়। হ্যাঁ, ঠিকই ছুঁচ্ছেন, সুজন এই পৃথিবীর বুক ছেড়ে চিরতরে চলে গেছে। কেন নয়? এই অবহেলার দুনিয়ায় ওর মতো ভালো মনের মানুষ বেঁচে থাকার কোনো অধিকার নেই। অমিত সুজনের দিকে তাকিয়ে আছে। রাত্রে দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলে, স্যার, আমি একবার ওর সাথে মন খুলে কথা বলি। কথা দিচ্ছি, আমি ওকে একদম বিরক্ত করব না। দেখুন, আমার কলিজা কি সুন্দর করে হাসতাছে। ওর এই হাসি মুখটা আমি কতদিন হলো দেখি না। রাত্রের কথা শুনে ডাক্তার কিছুই বলছে না। সবাই রুমের ভেতরে আসে, সবাই যেন কান্নায় ভেঙে পড়ছে। রাত্রি অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। সবাই রাত্রিকে নিয়েই বেডে শুইয়ে দেয়। এদিকে সবাই সুজনের পড়ে থাকা নিস্তেজ দেহের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেয়। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়, আর সবাই মিলে সুজনের দাফন কাপড়ের কাজ শেষ করে। বিকেলে রাত্রি বসে আছে পাগলের মতো হয়ে, সুজনের ছবিটাকে বুকে জড়িয়ে নিয়ে কান্নায় যেন এখন ওর একমাত্র সঙ্গী হয়েছে। মারে, এইভাবে আর কান্না করে কি হবে? যা হবার তো হয়ে গেছে। এখন হাজার কাঁদলেও ফিরে আসবে না। এই জন্য তো বলে, থাকতে মূল্য দিতে শিখতে হয়, হারিয়ে গেলে সেই মূল্যের কোনো দাম থাকে না। বাবা, আমি যে ওর কালো মুখটাকে কোনোভাবেই ভুলতে পারছি না। তুমি ওকে আমার কাছে এনে দাও। আমি কখনোই ওকে কষ্ট পেতে দিব না। আমি সব সময় ওকে বুকে আগলে রাখবো, খুব ভালোবাসবো। ওকে আমার কাছে এনে দাও না বাবা। রাত্রির কথা শুনে ওর বাবা দীর্ঘ একটা শ্বাস ছেড়ে সেখান থেকে কিছু না বলে চলে যায়, আর রাত্রি কান্না করতে থাকে সেখানে বসে সুজনের ছবিটা বুকে জড়িয়ে। অবহেলা জিনিসটা সত্যিই খুব অদ্ভুত, তাই না? যার উপরে পড়ে তাকে একেবারে শেষ করে দেয়। তাই তো বলি, কাউকে অবহেলা নয়, বরং ভালোবাসতে শিখুন। কালো ধলার মাঝে আমরা কেন এত দূরত্ব তৈরি করি, যেখানে আল্লাহ নিজের পছন্দে আমাদের তৈরি করেছেন? তাই বলে কি, কুৎসিত মানুষকে ঘৃণা না করে মন থেকে ভালোবাসুন, তাহলে তারা অপমানিত না হয়ে খুশি মনে বাঁচার স্বপ্ন দেখবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।